জি। বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আমাদের প্রি বাজেট সেশনের থার্ড ওয়েবিনার করতে যাচ্ছি। আজকের বিষয় হলো ব্যাংকিং। আমরা জানি যে গত একটা বছর বাংলাদেশ সহ সারা পৃথিবী একটা অস্বাভাবিক পরিস্থিতির ভিতর দিয়ে আমরা গিয়েছি। কোভিড এখনো চলছে এবং পুরোদমে চলছে। আমাদের পাশের দেশে প্রতিদিন 3 লাখের উপরে ইনফেক্টেড হচ্ছে, মারা যাচ্ছে প্রায় 4,000-এর মতো করে। আমাদের এখানেও বেড়ে গিয়েছে এবং এইরকম একটা সিচুয়েশন কতদিন চলবে আমরা কিছু জানি না। কবে এটার শেষ আছে, শেষ কোথায় আমরা সেটা এখনো বুঝতে পারছি না। এই একটা বছর যে আমাদের গেল, সেটা আমাদের ব্যাংকিং সেক্টর একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে গিয়েছে। তার মধ্যে একটা বিষয় ছিল যে লোন মোরাটোরিয়াম একটা হয়েছে, অর্থাৎ ক্লাসিফিকেশন বন্ধ ছিল একটা বছর। এই সময়টায় প্রাইভেট সেক্টর আমরা যেটা দেখছি যে রিকভারি খুব একটা হয়নি। প্রাইভেট ক্রেডিট গ্রোথ কিরকম হয়েছে সেটা খুব একটা ভালো হয়নি দেখা যাচ্ছে। এর মধ্যেও ব্যাংকগুলোকে চলতে হচ্ছে। এবং আমরা জানি ব্যাংক হচ্ছে একটা অর্থনীতির প্রধান চালিকা, এবং ব্যাংকিং না থাকলে একটা দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে যায়। সুস্থ ব্যাংকিং সিস্টেম। তো এইসব চ্যালেঞ্জের ভিতর দিয়ে আমাদের ব্যাংকিং সেক্টর একটা বছর পার করলো এবং আরেকটি নতুন অর্থ বছরে প্রবেশ করতে যাচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকে। এর মধ্যে একটা নতুন বাজেটও পেশ হতে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আজকের আমরা আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে ইফতেখার ভাইকে বলবো। আমাদের সাথে রয়েছেন, যারা রয়েছেন তাদের একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন আলী রেজা ইফতেখার, উনি ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। সেলিম আরেফ হুসেইন, উনি ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং এডিটর। এবং মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ, উনি যমুনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। তো এই একটা এরকম একটা লার্নেড একটা গ্রুপের সামনে আমরা আজকে এই ব্যাংকিং সেক্টরের যে চ্যালেঞ্জ সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমি প্রথমে ইফতেখার ভাইকে রিকোয়েস্ট করব যে আপনি বলুন যে গত একটা বছরে আমাদের ব্যাংকিং এর এক্সপিরিয়েন্সটা কি হলো এই করোনাকালীন সময়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে মোরলেস আমরা জানি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটা খুব এক্সট্রিমলি ডিফিকাল্ট এবং একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে যাচ্ছে। আমার 35 ইয়ার্স ব্যাংকিং ক্যারিয়ার ভিতরে দিস ইজ প্রবাবলি দি মোস্ট ডিফিকাল্ট টাইম দি ইন্ডাস্ট্রি ইজ পাসিং থ্রু, বিকজ এটা এমন একটা সিচুয়েশন যেখানে আসলে আমাদের কারো তেমন কোনো প্রেডিকশন ছিল না এবং আমাদের কন্ট্রোল করার মতো তেমন কিছু নাই। বাংলাদেশ ব্যাংক থেকে এবং সরকারের যে সমস্ত প্রণোদনা যেগুলি দেওয়া হয়েছে এবং যেখানে কিছু আপনার কিছু বেনিফিট দেওয়া হয়েছে, আপনার কম সুদে প্রণোদনার প্যাকেজ এবং কালেকশনটা যেন নন পারফর্মিং লোনটা না বাড়ে এর জন্য একটা ডেফারেল দেওয়া হয়েছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময়। এটা আমি মনে করি দরকার আছে, কারণ যেই পরিস্থিতির মধ্যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি পড়েছে এখানে অ্যাকচুয়ালি আপনার রিপেমেন্টের জন্য সবাই রেডি না। স্পেশালি আমি বলছি আপনার স্মল এবং কটেজ এবং টু সাম এক্সটেন্ট মিডিয়ামের একটা পোর্শন। সো যেই প্রণোদনাগুলি এবং যেই কনসেপ্ট এটা দেওয়া হয়েছে আমি মনে করি এটা ঠিক আছে। ইস্যুটা আমাদের হবে, আমি যেটা বলছি যে যদিও এটা সরাসরি বাজেটের সাথে রিলেটেড না, বাট আপনি যখন ব্যাংকিং ইন্ডাস্ট্রির কথা বলছেন, যখন এই পেমেন্টগুলি শুরু হওয়ার সময় হবে তখন হচ্ছে আমাদের বিগেস্ট চ্যালেঞ্জটা আমাদের সামনে আসবে যে এই সেক্টরের লোকজনগুলি আমরা সঠিক সময় লোনগুলি আমরা ফিরে পাবো কিনা। কারণ আমাদেরকে একটা বুঝতে হবে যে এই প্রণোদনা বলেন বা কম সুদে যে লোনগুলি বলেন, এটা কিন্তু একটা লোন, এটা কিন্তু ডোনেশন না। তো লোন মানে হচ্ছে যে একটা সার্টেন টাইমের পরে এই টাকাটা আমাকে ফেরত নিতে হবে। ওইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এনপিএলটা বারুক কমুক, এটা এখন যেহেতু আমি এনপিএলটা এখন বন্ধ করা আছে, যে এনপিএলটা এখন রিফ্লেক্টেড হচ্ছে, দ্যাট ইজ নট দ্য ট্রু এনপিএল, বিকজ এটা আপাতত একটা সময় দেওয়া হয়েছে কাস্টমারকে এবং এই সময়ের মধ্যে বলা হয়েছে যে আমরা যেন এটা ক্লাসিফিকেশন না করি। সো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে যখন পেমেন্ট শুরু হবে তখন কাস্টমাররা কিভাবে বিহেভ করেন, ডিউ টাইমে টাকা দিতে পারেন কি পারেন না, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অ্যাকচুয়ালি সামনের দিকে। এখন আমরা একটা মোটামুটিভাবে সবকিছু একটু এদিক ছাড় দিয়ে একটু বন্ধ করে আমরা জিনিসপত্র চালাচ্ছি। আর আরেকটা চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আমাদের স্টাফ এবং কাস্টমারদের আপনার সেফটির ব্যাপারটা। কারণ করোনার যে ধরন আমরা দেখছি বদলাচ্ছে, যেটা নাকি আমি মনে করি প্রিটি অ্যালার্মিং। সো আমার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা ব্যাংকার, বাট সবচেয়ে বড় হচ্ছে আমরা তো মানুষ, আমাদের এমপ্লয়ি এবং কাস্টমারকে সুরক্ষার জন্য এইটা নন ফিনান্সিয়াল চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় এইটা।
সো আমি একটা ফিনান্সিয়াল চ্যালেঞ্জের কথা বললাম, আর একটা নন ফিনান্সিয়াল চ্যালেঞ্জের কথা বললাম। থ্যাংক ইউ ইফতেখার ভাই। আহ, আমি আহ, আমি এখন এখানে একটা কথা আসলো যে মোরাটোরিয়াম এনপিএল লোনগুলো কি হবে আপনারা জানেন না কেউ, কতখানি টাকা ফেরত আনতে পারবেন স্টিমুলাস প্যাকেজ থেকে। তো এক্ষেত্রে ব্যাংকের কি করণীয় ছিল? আমরা দেখছি এবার ব্যাংক খুব ভালো প্রফিট করেছে। ওয়ান রিজন অফ ইট মেবি দ্য মোরাটোরিয়াম বলে আমরা মনে করছি। কিন্তু আপনারা ব্যাংকার হিসেবে আপনারা কি প্রিকশন নিচ্ছেন? এই সিচুয়েশনটাকে চিন্তা করে কি প্রভিশনিং করছেন? আমরা জানতে পারছি অনেক ব্যাংকই নাকি করছে না। সিচুয়েশনটা কি এই ব্যাপারে যদি আমাদেরকে একটু আহ, আহ, ইলিয়াস ভাই যদি কিছু বলেন। বিগত 1 বছরে আমাদের যে করোনার প্রথম ওয়েভটা ছিল, আপনি একটু খেয়াল করবেন, এখানে সেন্ট্রাল ব্যাংক এই যে বাস্তবায়ন করার জন্য এই যে প্রণোদনা প্যাকেজ সরকার কর্তৃক যে ঘোষিত হয়েছে, সেন্ট্রাল ব্যাংক খুবই স্বল্প সময়ে খুবই সুচারুভাবে এবং যথাসময়ে যে যে সমস্ত প্রণোদনা এবং সেই ইমপ্লিমেন্ট করার জন্য ব্যাংকগুলোকে যেভাবে ব্যতিব্যস্ত করেছে এবং সেটাতে একটা সাকসেস এনেছে, এটা আমি মনে করবো একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে সেন্ট্রাল ব্যাংক। আপনি দেখবেন যে করোনার সময়, আমরা করোনার আগে আমাদের একটা বড় ইন্টারেস্ট রেটের 9-6 একটা ইম্প্যাক্ট আমাদের সব ব্যাংকগুলোতে এটা প্রতিফলিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখেছি, করোনার সময় আমাদের কিন্তু একটা শঙ্কা ছিল যে লিকুইডিটি ক্রাইসিস, এবং সেন্ট্রাল ব্যাংক যে সুন্দরভাবে আপনি দেখেন একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে, এবং সিআরআর আপনার দেখেন এটাকে 5.5% থেকে 4% করেছে, রেপো রেটটাকে নমনীয় করেছে, এক্সপানশনারি মনিটারি পলিসি ডিক্লেয়ার করেছে, তারপরে আপনার রেমিটেন্স আমাদের ভালো হয়েছে, আমাদের যে সমস্ত গভর্নমেন্ট সিকিউরিটি দ্যাট উই আর হোল্ডিং ইন আওয়ার পোর্টফোলিও সেটা বাইব্যাক করার সুযোগ সে দিয়েছে, এবং রেপো 100% দেওয়ার জন্য তারা সবসময় আমাদেরকে বলেছে যে যাদের কাছে স্পেশাল লিকুইডিটি সাপোর্ট আমাদেরকে দেবে, যে বন্ডগুলো তারা হোল্ড করেছে এবং বাংলাদেশ ব্যাংকে আসার সাথে সাথে তারা সে ধরনের সুবিধাগুলো তারা দিবে। এই ধরনের সুবিধায় কিন্তু শুধুমাত্র কাস্টমার না, বাজারে কিন্তু লিকুইডিটি বেড়েছে, লিকুইডিটি বাড়ার সাথে সাথে ইন্টারেস্ট রেট গুলো কিন্তু স্ল্যাশ করেছে। আপনি দেখেছেন যে খুব সাংঘাতিক ভাবে এটা পড়ে গেছে, যার জন্য এই সুবিধাগুলো কিন্তু আমাদের কাস্টমারদের পার্টেই চলে গেছে। আর যেটা আপনারা বললেন যে যে জিনিসটা করেছে, যে সুবিধাগুলো যেটা দিয়েছে যে তাদেরকে ক্লাসিফাই করা যাবে না, এবং আপনাকে একটা ছোট্ট করে বলি, একটা ফিগারই বলি, যে যে সমস্ত কাস্টমার গুলো আমাদের থেকে এই সুবিধা নিয়েছে, যারা এই করোনার সময়, যারা আমরা মনে করেছি এই সমস্ত কাস্টমার গুলো প্রবলেমেটিক, কিন্তু তারা এই করোনার সুযোগটা নিয়ে তারা অনেক সময় রেগুলার থেকেছে, এবং সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু আমরা একটা সার্টেন পোর্শন বাংলাদেশ ব্যাংকে আমাদেরকে বলেছে যে যদি এই সমস্ত লোনগুলো সত্যিকার অর্থে যদি মনে করা হয় যে এগুলো পরবর্তী তারা দিতে পারবে না, এবং সেই লোনের উপরে তারা কিন্তু প্রভিশন সংরক্ষণ করার জন্য একটা নির্দিষ্ট সীমা তারা বলেছে যে এর প্রভিশন সংরক্ষণ করতে হবে, এবং এটা বোর্ডের অ্যাপ্রুভাল সাপেক্ষে, এবং সেটা কিন্তু হয়েছে। আর একটা জিনিস দেখবেন, ব্যাংকগুলো কিন্তু একটা স্বাচ্ছন্দ্য বোধ করেছে গত বছর, এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে সমস্ত দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যে সমস্ত নির্দেশনাগুলো দিয়েছে, সিআরআর কিন্তু আমরা 5.5% বা 6% যেটাই রাখি একটা রক্ষিত, এটার উপরে কিন্তু আমরা সুদ পাই না। এখন যে টাকাটা সিআরআর থেকে বের হয়ে এসছে, সেটা কিন্তু আপনি দেখেন সেটার উপরে কিন্তু আমরা অন্য জায়গায় বিনিয়োগ করতে পারছি, সে সুদটা আমরা পাচ্ছি। 2 নম্বর হচ্ছে রেপো রেটটাকে নমনীয় করেছে। আমরা জানেন যে যে সমস্ত ব্যাংকগুলো প্রাইমারি ডিলার, একটা তারা হিউজ ভলিউমে গভর্নমেন্ট বন্ডগুলো তারা হোল্ড করছে তাদের পোর্টফোলিওতে, এবং প্রয়োজনে তারা রেপো নিচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কাছে, এবং এই সমস্ত রেপো গুলোতে আগে রেটটা ছিল এটা 5.5-6%, সেটা থেকে কমে ধীরে ধীরে এটাকে 4.75। এখানে কিন্তু একটা ব্যাংকাররা একটা একটা তারা কিন্তু একটা প্রফিটের উপরে তারা কিন্তু একটা ভালো একটা ইম্প্যাক্ট তাদের পড়েছে। 2 নম্বর হচ্ছে যে আপনার দেখেন এই যে যে সমস্ত আপনার প্রভিশন সংরক্ষণ ক্ষেত্রে, এখানে কিন্তু ব্যাংকগুলো আপনি যেটা বলেছেন যে আসলে আমরা গত বছর ভালো প্রফিট করেছি, আমাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছিল যে কি হবে ইম্প্যাক্ট, আমি বলেছিলাম স্যার প্রফিট ঠিকই হবে, যে সমস্ত ব্যাংকগুলো ভালো ফান্ড ম্যানেজমেন্ট করতে পারে এবং যারা ভালো ইফেক্টিভলি তারা ম্যানেজ করতে পারবে এবং তারা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে যারা ব্যাংক পরিচালনা করতে পারবে, তাদের জন্য দেখবেন যে একটা ভালো। আপনারা দেখেন যে নানান ভাবে কিন্তু আমাদের মানি সার্কুলেশন বেড়ে গেছে, আমাদের ব্রড মানি বেড়েছে, আমাদের ন্যারো মানি বেড়েছে, সবকিছু যে ইম্প্যাক্ট হয়েছে, যেটা ইন্টারেস্ট রেটটা যে আমাদের 9-6 যে একটা নির্দিষ্ট সীমা ছিল সেটা অতিক্রম করে এটা এত নিচে চলে গেছে, এটাও কিন্তু আবার ইকোনমির জন্য ভালো না। ব্যাংকিং সেক্টরে এটার কিন্তু বড় ইম্প্যাক্ট এরপরে ভবিষ্যতে কিন্তু ঘটবে।
কারণ আপনি দেখেন যে যে সমস্ত ইন্টারেস্ট রেট এখন কিন্তু গভর্নমেন্টের যে বড়োইং, এবার বাজেটে একটা বড় বড়োইং আছে, আপনি জানেন যে ব্যাংকিং সেক্টরে 86,000 কোটি টাকা, এবং সেখানে আপনার বর্তমানে যে ইন্টারেস্ট রেট গুলো, যে ইন্টারেস্ট রেটে এই সমস্ত বন্ড গুলো ডিভলভ হচ্ছে, সেগুলো ধরেন 90 দিনের 34 পয়সা ইন্টারেস্ট রেট, এবং যেটা 180 দিনের সেটা 1 টাকা 5 পয়সা, 1 টাকা 20 পয়সা, যেটা 1 বছরের বন্ড। এই যে বন্ডের ইল্ড কমে গেছে, এবং যে সমস্ত আপনারা জানেন ব্যাংক এসএলআর সংরক্ষণের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্টটা কিন্তু বন্ডটাকে তারা গ্রহণ করে, এবং এই সমস্ত বন্ডগুলো এত লোয়ার রেটে, যেহেতু এটা লুক্রেটিভ ইনস্ট্রুমেন্ট এবং একমাত্র ইনস্ট্রুমেন্ট লুক্রেটিভ যেটাকে এসএলআর এর জন্য ইউজ হয়, এবং এই সমস্ত বন্ডগুলো যারা এসএলআর ইউজ করছে, এই এসএলআর ইউজ করার পরে এই বন্ডগুলোর যদি কোনোভাবে প্রাইস গুলো কোনোভাবে যদি আপনার ইন্টারেস্ট রেট গুলো বেড়ে যায়, তখন কিন্তু মার্ক টু মার্কেট রিভ্যালুয়েশনে একটা বড় ধরনের আঘাত প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এটা আসবে। আপনারা সম্প্রতি দেখেছেন বিআরপিডি সার্কুলার নম্বর 6, এখানে কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশন 2024 সালের জুলাইয়ের পরের থেকে প্রত্যেকটা ব্যাংকগুলোকে এবং এইচটিএম রিমেজারমেন্ট ক্যাটাগরিতে তাদের যে সমস্ত বন্ডগুলো আছে এগুলো কিন্তু মার্ক টু মার্কেট করতে হবে। এই যে এসএলআর সংরক্ষণের জন্য যে বন্ডগুলো লোয়ার রেটে তারা কিনছে, এগুলো মার্ক টু মার্কেট রিভ্যালুয়েশনে কিন্তু বড় একটা ইম্প্যাক্ট কিন্তু সামনে আসবে, এখানে ক্যাপিটাল ইরোশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আমি সবসময় মনে করব যে বাংলাদেশ ব্যাংক আমাদের সেন্ট্রাল ব্যাংক, এবং উনি আমাদের মুরব্বী ব্যাংক, এবং উনার মানি ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে মানি সাপ্লাইটাকে সবসময় একটা কাঙ্ক্ষিত লেভেলে রাখা উচিত। আপনি দেখেন আপনার রিভার্স রেপো উইন্ডো বন্ধ করে দিয়েছে, ফলে দেখা যাচ্ছে এখন ইন্টারেস্ট রেট বাজারে আমরা যে সমস্ত রেপোগুলো ইন্টারব্যাংক করছি 75 পয়সা, কল মানি রেট 1 টাকা 1 টাকার নিচে, এত ইন্টারেস্ট রেট কমে যাও কিন্তু ইকোনমির জন্য আবার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। এগুলো খেয়াল রাখতে হবে। ওপেন মার্কেট অপারেশনটাকে ইমিডিয়েটলি সেন্ট্রাল ব্যাংক এই মানিটাকে কার্ভ করা উচিত, একটা কাঙ্ক্ষিত লেভেলে ইন্টারেস্ট রেটটা রাখা উচিত, রিভার্স রেপো উইন্ডোটা ইমিডিয়েটলি খুলে দেওয়া উচিত। এ সমস্ত কার্যক্রম কিন্তু এবছরে আমার মনে হয় করা উচিত, কারণ ইন্টারেস্ট রেট আপনি দেখেন যে এবার বাজেটে বড় ধরনের একটা কিন্তু বড়োইং ছিল, আপনার ঘাটতি ছিল 1,86,000 কোটি টাকা, 75,000 কোটি টাকা বাইরের ফরেন ডেট নেবে, এবং সঞ্চয়পত্র থেকে 25,000 কোটি আসে, আদার ইনস্ট্রুমেন্ট থেকে সঞ্চয়পত্রে 25,000 কোটি টাকা নেবে। ব্যাংকের থেকে বরং ছিল 86,000 কোটি টাকা, সেটা একেবারেই এবার নেয় নাই। আপনারা জানেন যে সেকেন্ডারি মার্কেট কিন্তু খুবই দরকার আমাদের দেশে, যে জিনিসটা যে গভর্নমেন্টের একটা বড় বড়োইং, এটা আমাদের এখানে ইম্প্যাক্ট করে। কারণ কি, এটার সেকেন্ডারি মার্কেট নাই, এই সমস্ত বন্ডগুলোর সেকেন্ডারি মার্কেট না থাকার কারণে গভর্নমেন্ট বড়োইং যখন বেড়ে যায় সেটাও আমাদের একটা হিউজ ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে আসে, এবং মানি মার্কেটে এটার একটা প্রভাবিত লক্ষ্য করা যায়। এবং এই সমস্ত সেকেন্ডারি মার্কেট যদি এটা গভর্নমেন্টের বড়োইং বাড়ুক বা বড়োইং কমুক, সেকেন্ডারি মার্কেট কিন্তু এটা আবশ্যকীয়। এটা যদি সেকেন্ডারি মার্কেট না থাকে, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ব্যাংকগুলো তারা কিনছে, তারা সেকেন্ডারি মার্কেটে অফলোড করতে পারছে না। যখন কোনো কারণে ইন্টারেস্ট রেট গুলো বাড়ছে, আপনারা এই ইন্টারেস্ট রেট বাড়ার সময় তাতে মার্কেট টু মার্কেট রিভ্যালুয়েশনে তাদের লস হচ্ছে, এবং এটা অফলোড করতে পারছে, লিকুইডিটি ক্রাঞ্চ সৃষ্টি করছে, সবকিছুর একটা ইম্প্যাক্ট। আপনার না আপনারা জানেন 2012 সালে যে বড় লিকুইডিটি ক্রাইসিস সৃষ্টি হয়েছিল, ইন্টারেস্ট রেট হু করে বেড়ে আপনি দেখেন ডিপোজিটের রেটটা 12-15 গেছিল। এগুলো তখন হয়েছে কারণ কি, হিউজ গভর্নমেন্ট বন্ড হ্যাজ বিন ডিভলভিং অন দ্য পিডিস, এবং এগুলো তারা অফলোড করতে পারছিল না। এই সমস্ত বন্ডগুলো একটা লিকুইডিটি ক্রাইসিস সৃষ্টি করেছিল, ইন্টারেস্ট রেট গুলো বেড়ে গেছে, এবং যার জন্য আজকের যে এগুলো মানি মার্কেটের যে সমস্ত আপনি দেখেন যে এত বড় ঋণে এত খারাপ ঋণ, এগুলো কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ার ফলে কিন্তু এটা ঘটেছে। আবার কিন্তু এই যে ইন্টারেস্ট রেট স্ল্যাশিং হওয়ার কারণে যে সমস্ত বন্ডগুলো আমাদের পিডির বুক এবং নন পিডির, আর একটা জিনিস ভয়ানক জিনিস, যে এখন বাংলাদেশ ব্যাংকের এই যে অপশনে যেগুলো যাচ্ছে পিডির সাথে সাথে নন পিডিরাও যাচ্ছে, তাদের রিকোয়ারমেন্ট কিন্তু এসএলআর সংরক্ষণ, এবং আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু আমরা সেকেন্ডারি মার্কেটে এই সমস্ত বন্ডগুলো বিক্রি করব। দুইজন যখন একই মার্কেটে, একটা হোলসেলার আর রিটেলার একই বাজারে যাচ্ছে, তখন বাজারটা একটা ডিস্টরশন হচ্ছে। বাজারে কিন্তু এই যে বন্ডের ইল্ডটা এত কমে যাওয়া, এটার যে পরের যে ইম্প্যাক্টটা কি হবে, এবং বিআরপিডি সার্কুলার যে 6, এটার একটা বড় ধরনের একটা কিন্তু জার্কিং আসবে। এগুলো আমাদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে। সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব সুচারুভাবে তারা করছে আমি মনে করি, এবং ভালো করছে, কিন্তু এই মানি সাপ্লাই ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে মানি সাপ্লাই রেটটাকে একটা সংযত জায়গায় রাখতে হবে, না হলে ইকোনমিতে কিন্তু একটা ডিস্টরশন আসবে। আমাদের ঋণ মার্কেটে কিন্তু সবচেয়ে বড় জিনিস, যে ঋণের যদি আপনি বিকল্প ঋণ বাজার যদি সৃষ্টি না করেন, আপনার ঋণ বাজারে কিন্তু বড় ঝুঁকির মধ্যে ঋণ বাজারে পড়বে। আপনার এই সমস্ত বন্ডগুলো বাজারগুলো এগুলো যদি সুসংহত না হয়, এটা যদি টেকসই না হয়, ঋণ বাজারে কিন্তু এই ইম্প্যাক্ট গুলো কিন্তু আলটিমেটলি এসে যাবে। এটা আমি মনে করি কামিং ইয়ারে
আমাদের কথা হচ্ছে যে সেকেন্ডারি মার্কেটটা বন্ডের, যেটা দিয়ে গভর্নমেন্ট বড়োইং আপনার লোকাল সোর্সের থেকে, এখন গভর্নমেন্ট কোন সোর্সে কিন্তু বড় করতে পারে ফ্রম এই ডোমেস্টিক মার্কেট থেকে, বিভিন্ন ব্যাংক থেকে। এখন গভর্নমেন্ট যাচ্ছে যেগুলো ফরেন লোন গুলো তারা বাড়ছে, এবং ফরেন লোন আপনি জানেন যে খুব বড় ধরনের বেড়ে গেছে ফরেন লোন। আমাদের যেটা ছিল গত বছর মার্চ মাসে আমাদের ফরেন লোনের টোটাল আমাদের স্থিতি ছিল, এটা ছিল $59 বিলিয়ন, সেটা এখন বেড়ে $71 বিলিয়ন, $13 বিলিয়ন কিন্তু ফরেন ঋণ বেড়ে গেছে, যেখানে 1.40% ইন্টারেস্ট রেট, হোয়ারএজ আমাদের বন্ডের ইল্ড এখন কিন্তু 34 পয়সা, 1 টাকা। এই সমস্ত শর্ট টার্ম বরোইং গুলো কিন্তু বাড়াচ্ছে। শর্ট টার্ম বরোইং গভর্নমেন্টের এবারে একেবারে নেগেটিভ, এবং এই সেকেন্ডারি মার্কেটের জন্য বন্ড দরকার। এখন পিডিরা বন্ড পাচ্ছে না, এখন বন্ড নিচ্ছে না। গত এই বছরের যে 86,000 কোটি টাকার 50% এখন পর্যন্ত বন্ড নেই, হোয়ারএজ সঞ্চয় করে 11% সঞ্চয়পত্র। এটা 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 যেটা ছিল 20,000 কোটি, সেটা 7 মাসেই 25,000 কোটি টাকা এটা নিয়ে ফেলেছে। তাহলে এই যে গভর্নমেন্টের যে ইন্টারেস্ট এক্সপেন্সেস, এই যে এই বরোইং এর এগেনস্টে 60 থেকে 70,000 কোটি টাকা প্রতি বছর হাই কস্ট যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো এইগুলো যেগুলো বড় করছে, এগুলোর ইন্টারেস্টের পেমেন্ট, আর আমাদের যেহেতু বাজারে এখন বন্ড নাই, এবং বন্ডের জন্য এসএলআর এর জন্য অনেকেই আবার কিন্তু এখন রিভার্স রেপো উইন্ডোটা খুললেও কিন্তু এটা কিন্তু, এবং বাংলাদেশ ব্যাংকের বিল এটাও কিন্তু চালু করে নাই। সব মিলে আমার মনে হয় যে কতগুলো জিনিস এখানে অ্যাড্রেস করা উচিত। এই বছর, সামনের বছর আমরা যাতে সুস্থ একটা মানি মার্কেট পাই, আমরা সুন্দরভাবে এখানে যেন আমরা প্লে রোল করতে পারি, এবং গভর্নমেন্টের যে বাজেটটা যেন সুসংহত হয় এবং ইফেক্টিভ হয়, প্রণোদনাগুলো যেন একটা সিস্টেমের মধ্যে, এবং প্রণোদনা বাস্তবায়নও কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রফিটেবিলিটি একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে ব্যাংকগুলোর জন্য। তারপরে আমাদের এই যে খারাপ ঋণ, বন্ধু ঋণগুলো, এগুলো যদি খারাপ হয়ে যায়, এগুলো ব্যাংকের জন্য একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আমাদের হোম ব্যাংকিং সিস্টেমটাকে আরো সংযত করতে হবে। এই অনেকগুলো বিষয় আমার মনে হয় যে এগুলো সবগুলো অ্যাড্রেস করে একটা সেন্ট্রাল ব্যাংকের একটা যুক্তিযুক্ত মনিটারি পলিসি আর ফিসক্যাল পলিসির সাথে একটা সামঞ্জস্য রেখে সামনের ইকোনমি যেন একটা খুব সুন্দর একটা ইকোনমি যেন হয়, আমরা যেন ভালো মতো রোল প্লে করতে পারি, সেই জিনিসটা আমার মনে হয় যে খেয়াল রাখলে আমাদের সবার জন্য এটা ভালো হবে। সেলিম ভাই, ব্র্যাক ব্যাংক, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যে স্টিমুলাস প্যাকেজটা আমাদের এসেছে, সেখানে বড় কর্পোরেট হাউস এবং বড় ব্যবসায়ী, তাদের জন্য যে লোনটা ছিল, যে স্টিমুলাসটা ছিল, সেটা খুব ভালো ডিসবার্স হয়েছে। এক্সপোর্ট ফান্ড 100% চলে গিয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল 70%-এর উপরে গেছে। কিন্তু এসএমইর জন্য যেই ফান্ড ছিল, সেটার পারফরমেন্স ইজ ভেরি লো। এটা কেন হলো, এবং এটা 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 থেকে কিভাবে, কারণ এখন বলা হচ্ছে যে ইনফর্মাল ইকোনমিটাকে এখন চাঙ্গা করতে হবে, বিকজ যেই লোকরা এখন চাকুরিচ্যুত হয়েছে, বেতন কমে গেছে, রিভার্স মাইগ্রেশন হয়েছে, তারা এই ইনফর্মাল সেক্টরেই তাদের জীবিকা খুঁজে পাচ্ছে। তো সেইখানে আমাদের লোনের ডিসবার্সমেন্ট ভেরি লো। তো সেটাকে কি করা যায় ভবিষ্যতে, বাজেটের কোনো স্টেপ নেওয়া উচিত কিনা, কি করলে এখানে চাঙ্গা হবে, এটা কেন এই সিচুয়েশন? থ্যাংক ইউ। প্রথমে দেখুন, একটা কথা বলিনি, ইফতেখার কিন্তু হাইলাইট করেছিল প্রণোদনা প্যাকেজটা, এটা কিন্তু একটা ডোনেশন না, এটা লোনের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এখানে সরকারের জন্য এটা একটা, যেমন একটা বিরাট সাফল্য, এত বড়, প্রায় আমার যত খেয়াল আছে জিডিপির 3-3.5% তারা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে। সেখানে ব্যাংকিং সেক্টরের জন্য এটা একটা বিরাট দায়িত্ব ছিল, এবং আমি মনে করি যে মোটামুটি বড় সাফল্যের সাথে পুরো ব্যাংকিং সেক্টর এটা চালু করতে পেরেছে। এটা এত সহজ না, পানিতে কিন্তু টাকা ফেলে দেওয়া না, এটা কিন্তু লোন দেওয়া, এবং প্রত্যেকটা লোনের পায়ে পয়সা প্রত্যেকটা ব্যাংককে ফেরত দিতে হবে। তারা দায়িত্ব, তাদের they have accountability, they have responsibility to return the funds, to ensure that is returned. Kaje, these are soft loans, this is not a donation. এই কথাটা ইফতেখার শুরুতেই কিন্তু বলে নিয়েছে, আপনাদেরও খেয়াল রাখতে হবে। তা আমি শুরুতে একটু বলতে চাই যে আমি মনে করি যে ব্যাংকিং সেক্টর কিন্তু একটা অসাধারণ কাজ করেছে গত 1 বছর ধরে, যে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ডিসবার্স করেছে। হ্যাঁ, স্বভাবতই যে বড় কর্পোরেট এবং কমার্শিয়াল ডিসবার্সমেন্ট গুলো, যে প্যাকেজ গুলো ছিল, সেগুলো শুরুতে তাড়াতাড়ি করতে পেরেছে। কারণ কি, সেখানে গ্রাহকের সংখ্যা কিন্তু অনেক কম। গ্রাহকের ক্যারেক্টারিস্টিকটাও যদি দেখেন, তারা মাচ মোর সফিস্টিকেটেড, মাচ মোর ডেভেলপ, সেখানে তাদের সিস্টেমস, প্রসেসেস অনেক ডেভেলপ,
তারা খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝে, তাদের সাথে ব্যাংকও একসাথে কাজ করে তারা এই ডিসবার্সমেন্ট, এবং এক একটা বিভিন্ন ব্যাংক থেকে তারা এক একজন নিয়েছে, এমন না যে এক ব্যাংক থেকে সবাই নিয়েছে। কাজেই overall disbursement of the corporate funding and larger commercial funding was very quick. SME তে যেই প্রবলেমটা হয়েছিল প্রথমে, কিন্তু প্রসেসটা খুব, আমরা যাকে ইংরেজিতে বলি কনভলিউটেড ছিল, কঠিন প্রসেস ছিল। ওনারা কিন্তু, সরকার প্রথমে আমাদেরকে বললেন যে এসএমই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, কিন্তু আমার খেয়াল আছে আমাদের এবিবির চেয়ারম্যান সাহেব একটা মিটিং এ এই প্রশ্নটাই করেছিলেন যে এসএমই যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হয়, তাহলে এসএমইর প্রণোদনা প্যাকেজটা এত কমপ্লিকেটেড করা হয়েছে কেন, সহজতর করা হয়নি কেন? যেমন করে আমরা যত সহজে আমরা বড় কর্পোরেট কাস্টমারদেরকে যেভাবে ডিসবার্স করতে পেরেছি স্টিমুলাস প্যাকেজটা, অত সহজে কিন্তু করা যায়নি, অনেক নিয়ম কানুন ছিল। বাট গুড থিং ইজ যে গত শুরুর পর থেকে, জুন মাসের পর থেকে বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের গভর্নর স্যার এবং ডেপুটি গভর্নর, এক্সিকিউটিভ ডিরেক্টর সাহেব, ওনাদের সকলের সাথে বসে কয়েক দফায় এই এসএমই ডিসবার্সমেন্ট মেথোডোলজিটাকে চেঞ্জ করা হয়, যার ফলে বছরের শেষের দিকে থার্ড কোয়ার্টারের গিয়ে কিন্তু ডিসবার্সমেন্ট গুলো অনেক ত্বরান্বিত হয়। এবং আপনারা দেখবেন যে মোটামুটি কিন্তু ভালো ডিসবার্সমেন্ট হয়ে গেছে ইতিমধ্যে। এখানে খেয়াল রাখতে হবে, একটা কর্পোরেট কাস্টমার হয়তো 30 কোটি টাকা নিতে পারে, কিন্তু ওই 30 কোটি টাকা যখন আপনি এসএমই তে দেবেন, হয়তো 1000 কাস্টমার হতে পারে। যেমন ব্র্যাক ব্যাংকের কথা বলি, আমাদেরকে ইনিশিয়াল টার্গেট দিয়েছিল 1100 কোটি টাকা, পরে সেটা বাড়িয়ে 1300 কোটি, পরে করা হলো 1500 কোটি টাকা। আমরা পুরো 1500 কোটি টাকা দিয়েছি, কিন্তু হাজার হাজার গ্রাহক। কাজে এটা একটু সময় সাপেক্ষ, আর কোনো কারণ না। আমার মনে হয় এখান থেকে যেই লার্নিংটা আমাদের ব্যাংকিং সেক্টরের এবং একই সাথে আমাদের বাংলাদেশ ব্যাংকের হয়েছে, আগামীতে যদি কোনো প্রণোদনা প্যাকেজের কথা চিন্তা করা হয়, এটা কিন্তু আরো অনেক তাড়াতাড়ি করা যাবে। কেন এখন দুপক্ষ আমরা শিখে গিয়েছি যে জিনিসটা ত্বরান্বিত করা যায় কিভাবে। তো খেয়াল রাখতে হবে, যেমন ওই যে বললাম সাইজ, ব্র্যাক ব্যাংকের স্মল বিজনেসে অ্যাভারেজ টিকিট সাইজ 10-15 লাখ টাকা। 10-15 লাখ টাকার কাস্টমার স্বাভাবিকভাবে ওর সফিস্টিকেশন আর একটা 30-40-50 কোটি টাকার একটা কাস্টমার বা রেডিমেড গার্মেন্ট ও কাস্টমার যদি তুলনা করেন, এটা কিন্তু ভিন্ন। কাজেই তাদের ক্যারেক্টারিস্টিক যেমন ভিন্ন, তাদের সাথে ডিলিংটাও করতে হয় ভিন্নভাবে। তাদেরকে বোঝাতে হয়, শেখাতে হয় যে এটা কি লাভ আছে, কি ক্ষতি আছে। এবং এই প্রসেসটা যখন আস্তে আস্তে অনেক সুবিধা হলো, আরেকটু শিথিল করা হলো, তখন কিন্তু ডিসবার্সমেন্ট, অ্যাজ আই সেড, টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ইয়ার ওয়াজ মেড কোয়াইট কুইকলি। 9% যে রেট বেঁধে দেওয়া হয়েছে, সেটা কি এসএমই ডিসবার্সমেন্টের জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা? না, আমি মনে করি অ্যাকচুয়ালি 9% রেটটা 1-1.5 বছর আগে হলে অনেক হয়তো বা ঝামেলা হতে পারতো ফর দ্য ব্যাংকিং সেক্টর। কিন্তু প্রথমে ব্যাংকিং সেক্টর এই যে ডিসবার্সমেন্ট গুলো স্টিমুলাস প্যাকেজে করেছে, এখানে কিন্তু খুব যে একটা লাভ করছে তা না। আপনি যদি দেখেন, রিটার্ন অন অ্যাসেটস ফর এনি ব্যাংক ইজ certainly no more than 0.5, 0.6, which is nothing আপনি when you take into account the price of risk. ব্যাংক, আবার বলছি, ব্যাংকে টাকাটা ফেরত আনতে হবে, কিন্তু ব্যাংকে প্রণোদনাটা কিন্তু ডোনেশন না, অনুদান না। কাজে এই যে পুরো কাজটা করা এবং একই সাথে এই রিস্কটা নিয়ে করা, অ্যাকচুয়ালি কিন্তু প্রণোদনা প্যাকেজে ব্যাংকের কোনো রকম লাভ হয়নি আমি মনে করি। এটা আমাদের জন্য একটা দায়িত্ব ছিল। দিস ইজ আ কাইন্ড অফ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি টু হেল্প দ্য গভর্নমেন্টস স্টিমুলাস প্যাকেজ বি ডিসবার্সড টু deserving and important part sectors of the community, সেটা কিন্তু করা হয়েছে। So 9% interest rate কিন্তু is a very good interest rate, and 9 ও না, 8 ছিল অনেক ক্ষেত্রে। কাজেই তাদেরকে আবার 4.5 দিতে হয়েছে, তাই না? পুরো 9 দিতে হয়নি। কাজেই এই রেট অফ ইন্টারেস্ট ওয়াজ ভেরি অ্যাট্রাক্টিভ, ভেরি ভেরি অ্যাট্রাক্টিভ। ইফতেখার ভাই, এখানে সেলিম ভাই বলেছেন, ইলিয়াস ভাই বলেছেন যে এই টাকাটা ফেরত আনতে হবে আপনাদের।
এক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি স্কিম এটার পারফরমেন্স কি যদি আপনি বলেন। প্লাস একটা কথা আমি খুব নাইভলি বলি যে আহ, বর্তমানে ক্রেডিট ডিমান্ডটা কি, কিরকম ক্রেডিট ডিমান্ড রয়েছে, এবং যদি ক্রেডিট ডিমান্ড তেমন না থাকে তাহলে ব্যাংকরা এই বছর এত ভালো ব্যবসা করলো কিভাবে? আহ, এই দুটো বিষয় যদি আপনি একটু ব্যাখ্যা করেন আমাদের। আমি শেষ প্রশ্ন শুরু করি। ফার্স্ট অফ অল 2020 সালে এবং 2021 সাল পর্যন্ত যে পর্যন্ত আমরা এসেছি, ক্রেডিটের ডিমান্ড ভেরি লো। I don't know about other banks. আমি আমার ব্যাংকের কথা বলতে পারি যে আমার অ্যাকচুয়ালি অ্যাসেট ইজ ডিক্লাইনিং। প্রিভিয়াস ইয়ার থেকে কত কত লো বলে মনে করছেন? না, আমি বলছি অ্যাসেট ইজ ডিক্লাইন, এক একটা ব্যাংকে একরকম হয়। জি। সো আমি জানি না ব্র্যাক ব্যাংকে কত ডিক্লাইন করছে, বাট আমি জানি ওভারঅল মার্কেটে ক্রেডিট ডিমান্ড লো থাকার কারণে, এবং আমাদের রিপেমেন্ট তো হচ্ছে, জি। এমন তো না যে এভরিথিং ইজ স্ট্যাগনেন্ট। বড় বড় কাস্টমারগুলি তো তাদের পেমেন্ট দিচ্ছে আমাদেরকে, টাকা তো ফেরত দিচ্ছে, প্লাস কালেকশন এফোর্ট তো চলছে আমাদের, যার ফলে হচ্ছে কি, আর যেহেতু ডিমান্ড কম আমার লোন কমে যাচ্ছে। লোন কমে যাওয়ার ফলেটা যেটা হচ্ছে যে এখন আমরা বলতে পারেন যে অনেকে বলে যে ব্যাংক তাহলে 2020 সালে এত ভালো করলো কেন। হ্যাঁ, ভালো করেছে শুধুমাত্র যে অ্যাসেট বাড়িয়ে তা না, আমরা 2020 সালে প্রত্যেকটা ব্যাংক কস্টের উপর তারা করেছে, তারা তাদের কস্টকে রিভিজিট করেছে। আমার ব্যাংকে আমরা এন্টায়ার কস্ট স্ট্রাকচারকে আমরা চেঞ্জ করে দিই 2020 সালে। এবং আমরা কি করেছি, আমাদের যেখানে আমরা প্রচুর গভর্নমেন্ট বন্ডে আমরা শিফট করেছি, যেহেতু আমাদের বন্ডগুলি একটু আগে কেনা ছিল, আমাদের রিটার্নটা ভালো ছিল। এখন যেটা অলরেডি ইলিয়াস বলেছে রিটার্ন অনেক কম। What we have done in 2020 is that we actually ব্যালেন্স শিটটা আমরা ম্যানেজ করেছি ভালো, যেহেতু কারণ ক্রেডিট ডিমান্ড মার্কেটে ওই পর্যায়ে ছিল না। এখন আমি মনে করি অতক্ষণ ওই পর্যায়ে আমাদের ক্রেডিট ডিমান্ড নাই। আমি জানি না অন্য ব্যাংকের কি অবস্থা, আমার ব্যাংকে ক্রেডিট দেখা যাচ্ছে যে আমার অ্যাসেট কমে যাচ্ছে। সো প্রফিট আমরা করেছি বিকজ অফ দি এফিসিয়েন্সি, বিকজ অফ দি হায়ার প্রোডাক্টিভিটি, অ্যান্ড আমরা কস্টটাকে সাংঘাতিকভাবে আমরা কন্টেন্ট করেছি। যে জিনিসে প্রয়োজন নাই সেটা আমরা একটা পয়সা আমরা খরচ করিনি। একমাত্র স্টাফ স্যালারি, বেনিফিট, বোনাস, প্রমোশন, ইনক্রিমেন্ট এটাতে আমরা হাত দিইনি। এটা ছাড়া আমরা প্রত্যেকটা এরিয়াতে আমরা কস্ট কমিয়েছি। So what we have done is that we manage our balance sheet very well in 2020, but I am not sure whether we are going to maintain the same thing for 2021 because cost of never slash করে দিয়েছেন। So how far you can go down? You have already reached the floor. So এই বছর চ্যালেঞ্জটা আমাদেরকে হবে যে আমাকে আমার নন পারফর্মিং লোন যেন না বাড়ে, আমার যেন কস্ট যেন না বাড়ে। এবং এখানে ইলিয়াস যে কয়েকটা বেশ কতগুলি পয়েন্ট বলেছে, আমাদের সব তো এক বছর করা সম্ভব না। সেখানে যদি কিছু কিছু জিনিস যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা মানে মেন করছি যদি গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে জিনিসগুলো আরেকটু বেশি সহজ হবে আমাদের জন্য টু অপারেট ইন দ্য মার্কেট। কারণ আমি আপনাকে কখনোই বলতে পারবো না যে এই বছর পর করোনা শেষ তো আমরা 22 সালে প্ল্যান করি, আমরা এটা বলতে পারবো না। ইটস টোটালি আনপ্রেডিক্টেবল। সো 2021-এ এবং থেকে 2022-তে যে আমরা যদি ফিনান্সিয়াল এটা ধরি, আমাদেরকে যেটা আমি বললাম যে অ্যাসেটের একটা অল্টারনেট সোর্স, আমাদেরকে পারপিচুয়াল বন্ডে যেতে হবে, আমাদের টিয়ার 2 বন্ডে যেতে হবে, আমাদের বন্ড মার্কেটটাকে অ্যাক্টিভ করতে হবে, স্টক মার্কেটটাকে প্রুডেন্টলি প্রফেশনালি ইনভেস্ট করতে হবে। এটা আমি একটা যে সেলিম যে কথাটা বলছে আমি আবার ব্যাক করি সেলিমের কাছে, ইনভেস্টমেন্ট এইটাও কিন্তু টাকা ছিটানো না, এটা মনে রাখতে হবে। আমি আমার কাস্টমারের টাকা আমি ইনভেস্ট করছি স্টক মার্কেটে, আই নিড টু বি প্রুডেন্ট, আই নিড টু বি ক্যালকুলেটিভ। ব্লাইন্ড ফলে যদি স্টক মার্কেটে আমি যদি ইনভেস্ট করি, আই উইল লুজ মানি। দ্যাট মিনস আমি অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডার্স রিটার্ন আমি কমিয়ে দিচ্ছি। দ্যাট ইজ নট মাই ম্যান্ডেট। সো আমাদেরকে যেহেতু আমার অ্যাসেট গ্রো করার অপরচুনিটি আমি দেখছি কম, আমি বলবো না একদম নাই, কম, সেই ক্ষেত্রে আমাকে ডাইভার্সিটি প্রোডাক্টে আমাকে যেতে হবে, বন্ড মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে, বিভিন্ন ব্যাংকের টিয়ার 2 বিল্ড আপ করার জন্য, পারপিচুয়াল বন্ড যাওয়ার জন্য, বা অন্য কোনো মেকানিজম করে আমাদের রেভিনিউটাকে ঠিক করা যায় কিনা এটা আমাকে খেয়াল করতে হবে। এবং কালেকশন আমি বলবো এফোর্টটা সেটা হচ্ছে যে আমাদেরকে এটা বন্ধ করা যাবে না। আপনি যদি একবার যদি আপনি ট্যাপ বন্ধ করে দেন, আপনি এটাকে রিভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের ব্যাংক কিন্তু আমরা কিন্তু রিকভারি কিন্তু বন্ধ করিনি, এবং রিকভারির উপর আমাদের প্রচন্ড ফোকাস আছে এবং আমার চাপ আছে। একটা কথা ইলিয়াস একটু মিস করে গেছে হয়তো,
আপনার প্রশ্ন ছিল যে অ্যাডিকুয়েট প্রভিশন করা হয়েছে কিনা 2021 সালে। আই ক্যান টেল অ্যাবাউট মাই ব্যাংক। আমি ব্র্যাক ব্যাংক সম্বন্ধে কিছুটা জানি, আমি যমুনা ব্যাংক সম্বন্ধে জানি না। আমরা মোর দ্যান অ্যাডিকুয়েট প্রভিশন করে রেখেছি, নট অ্যাডিকুয়েট, মোর দ্যান অ্যাডিকুয়েট। প্রভিশন এমন একটা জিনিস যেটা হচ্ছে যে ইজ এ ভেরি গুড মেকানিজম। আপনার ব্যালেন্স শিটকে আপনাকে শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি বাড়াবে। আপনার কিন্তু টাকাটা কিন্তু বের হয়ে যাচ্ছে না, কেউ নিয়েও যাচ্ছে না। Nobody is taking the money out of your bank or your balance sheet. It remains in the balance sheet in different form, so that in bad days or rainy days or difficult situation, you can always take it back, because required বেশি আমি রেখেছি। আমি ইচ্ছা করলে এখন এই বছরে আমি দেখালাম যে প্রভিশন আমি বাংলা ব্যাংক যদি যতটুক বলেছে বা যতটুক আমি নন প্রফিট সার্কুলার বেনিফিট অতটুকু রাখি, I could have make more money, but the future is totally uncertain. সো আমি আমার ব্যাংকে, এবং আমি জানি বললাম যে উইথ পারমিশন অফ সেলিম আমি কিছুটা আমি জানি ব্র্যাক ব্যাংক সম্বন্ধে, উই হ্যাভ মেড মোর দ্যান অ্যাডুকুয়েট প্রভিশন ইন দ্য ব্যালেন্স শিট, সো দ্যাট ফিউচার আমার যদি কোনো শক আসে, কোনো আনস্টেবিলিটি আসে, উই হ্যাভ দি ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি টু অ্যাবজর্ব দ্য শক। আমি একটু ইফতেখার ভাইয়ের কাছে জানতে চাইবো, সেটা হলো অলরেডি ইলিয়াস ভাই একটা বিষয় অ্যাড্রেস করেছেন যে লেন্ডিং রেট, ইন্টারেস্ট রেট এবং ডিপোজিট রেট দুটোই এত নিচে নেমে গেছে, এবং এই জন্য গভর্নমেন্টের বিল অ্যান্ড বন্ডের রেটও অনেক কমে গেছে, ফলে এটা ব্যাংকের প্রফিটকে অনেক বড় একটা আঘাত করছেন, যে আপনাদের অ্যাসেট গ্রোথ করার সম্ভাবনা খুবই মানে অপরচুনিটি গুলো খুবই কম। তো সেই ক্ষেত্রে এই যে এক্সেস লিকুইডিটি মার্কেটে, যেটা ইলিয়াস ভাই একটা হিন্ট দিলেন যে বাংলাদেশ ব্যাংকের ইন্টারভেনশনের প্রয়োজন হয়েছে, আপনি কি মনে করেন এখন সেই প্রয়োজনটাও হয়েছে কিনা, যে এখন আসলে রিভার্স রেপো খুলে দেওয়া উচিত বা টাকা মপ আপ করা উচিত মার্কেট থেকে, এরকম কোনো সময় আসলে এসছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিউটা হচ্ছে মার্কেটে এক্সেস লিকুইডিটি ব্যাড এবং লিকুইডিটি ক্রাইসিস ব্যাড, দুটোই খারাপ। এখন আমাদের মার্কেটে এক্সেস লিকুইডিটি আছে, ইয়েস, আমাদের ডিপোজিট রেটটা কমে গেছে, লেন্ডিং রেটটা কমেছে, কিন্তু ব্যাংকগুলি কাজ করা উচিত আমার স্প্রেডের উপরে। আমি কত পার্সেন্ট লেন্ডিং রেট আমি কমিয়েছি বা কমাতে বাধ্য হয়েছি, এবং আমার ডিপোজিট রেটটা আমার হাতে। দি অ্যালকো উইল ডিসাইড অন দি প্রোডাক্ট বেসিস আমি ডিপোজিট নিয়ে আসবো। তবে এক্সেস লিকুইডিটি থাকলে বাংলাদেশ ব্যাংক ইন্টারভেন করা উচিত। ইজ ওয়ান অফ দি মেইন ফাংশন অফ বাংলাদেশ ব্যাংক, দ্যাট মার্কেটটাকে স্টেবল রাখা। যদি লিকুইডিটি ক্রাইসিস থাকে সেখানে এক্সেস লিকুইডিটি দেওয়া উচিত, এবং যেখানে যদি লিকুইডিটি যদি এক্সেস থাকে সেই লিকুইডিটিটাকে অ্যাকচুয়ালি সাক করে নিয়ে আসা উচিত, সো দ্যাট আপনি মার্কেটটাই কখনো আপনি ইনস্টেবল করতে দিবেন না। সো এইটা ইলিয়াস যে কথাটা পয়েন্ট আউট করেছে, রাইটলি মেনশন, ইট ডিপেন্ডস অন সেন্ট্রাল ব্যাংক দ্যাট দে উইল ডিসাইড দ্যাট এখন মার্কেট ইন্টারভেন করবে কিনা। আমার ব্যক্তিগত বা মত হচ্ছে মার্কেট ইজ হাইলি লিকুইড। সো এখানে হয়তো বা সেন্ট্রাল ব্যাংক চিন্তা করতে পারে কোনো একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তারা এই লিকুইডিটিটাকে যদি আরেকটু ড্রাই আপ করে, বা চিন্তা করতে হবে ড্রাই আপ করে সেন্ট্রাল ব্যাংক বা টাকাটাতে কি করবে। মানে আমি এটা বুঝতে পেরেছি, আপনি আমার কাছে টাকাটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকে নিলেন, ফাইন, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা কাগজ দিয়ে বন্ড নিলেন, দে নিড টু অলসো, আই মিন, যেহেতু গভর্নমেন্ট ইজ নট বরোইং ফ্রম সেন্ট্রাল ব্যাংক, হোয়াট দে উইল ডু উইথ দিস এক্সেস মানি। এটার জন্য আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি আমরা যদি লোনের ডিমান্ডটা যদি একটু বাড়াতে পারতাম, এটা আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, বা লেট মি রিফ্রেজ, যদি লোনের ডিমান্ডটা যদি আরেকটু বাড়তো মার্কেটে, তাহলে we means all the banking sector could have utilized this excess liquidity for development of the nation. আমি একটু ইলিয়াস ভাইয়ের কাছে আসি, আমি ইনাম ভাই একটু শেষ করে ইলিয়াস ভাইয়ের কাছে আসি। এই যে মার্কেটে ডিমান্ড কম এখন, একই সাথে আবার নতুন বাজেটকে যদি আমি এর সঙ্গে যুক্ত করি, নতুন বাজেটে গভর্নমেন্ট বরোইং এর টার্গেট আমরা যেটা জানি জাপ ডকুমেন্ট থেকে, যে আগের বছরের অর্থাৎ কারেন্ট ফিসকালের চাইতে আরো কমানো হচ্ছে, যেহেতু ফরেন সোর্স থেকে ফান্ডিং বেশি আসছে। এই সময়ে মার্কেটে ডিমান্ডও কম, অর্থাৎ প্রাইভেট সেক্টরে ডিমান্ড কম, গভর্নমেন্ট বরোইংও যদি লো টার্গেট করা হয়, সেটার কোনো ধরনের একটা ইম্প্যাক্ট, কি ধরনের ইম্প্যাক্ট থাকবে মার্কেটে? একটা খুব সুন্দর কোশ্চেন, যে আমাদের যখন গভর্নমেন্টের বরোইং বেড়ে যাবে, তখন আমরা দেখছি, আমি আগেই বলেছি যে বরোইং যখন আপনার বেড়ে যাবে তখন মানি মার্কেটের একটা প্রভাব আসে, যেটা হচ্ছে যে বরোইং এর সাথে সাথে আপনার, যেহেতু এটার এই সমস্ত বন্ড দিয়ে সরকার বড় করে, এই বন্ডের সেকেন্ডারি মার্কেট নাই, যার জন্য লিকুইডিটি ক্রাইসিস সৃষ্টি করে। আসলে বাজেটে বরোইং এবং বরোইং বেশি করা বা কম করা, এটা কিন্তু কোনো দেশেই আপনি দেখবেন যে এটা কিন্তু মানি মার্কেটের প্রভাব পরিলক্ষিত না। আমাদের দেশে যেহেতু
এই বন্ডের সেকেন্ডারি মার্কেট নাই, যার জন্য কিন্তু এর প্রভাবটা আমরা পরিলক্ষিত হচ্ছে। এবং বারবার এটার সেকেন্ডারি মার্কেট না থাকার কারণে এই সমস্ত বন্ডগুলো ব্যাংকের উপর ডিফল্ট করছে, ব্যাংকগুলো এগুলো সেল বিক্রি করতে পারছে না, এগুলো সেই ধরনের কাস্টমার নাই, সেকেন্ডারি মার্কেট নাই, এবং এটাকে আমরা সেই ধরনের প্ল্যাটফর্মে নিয়ে যাইতে পারি না এটা অফলোড করার জন্য, যার জন্য ব্যাংকের টাকাটা যখন ইন্টারেস্ট রেটটা বাড়ছে তখন একটা লিকুইডিটি ক্রাইসিস করছে। আবার সাইমালটেনিয়াসলি এটার কিন্তু আবার ব্যাড ইম্প্যাক্ট, যদি গভর্নমেন্ট বড়োইং কমে যায়, আপনাকে আমি আগে বলেছি যে গভর্নমেন্ট বড়োইং যখন কমে যাবে, আমাদের এসএলআর এর একমাত্র ইনস্ট্রুমেন্ট কিন্তু লুক্রেটিভ ইনস্ট্রুমেন্ট হচ্ছে গভর্নমেন্ট বন্ড দিয়ে আমরা এসএলআর করি, যেটা আমাদের 13% এসএলআর আমরা সংরক্ষণ করে থাকি। এখন আমাদের কাছে যেহেতু আমরা যদি ক্যাশ ফর্মে রাখতে পারি, ক্যাশ ফর্মে রাখলেও এটা কিন্তু দেখা যাচ্ছে এটার উপর সুদ পাচ্ছি না, যার জন্য সব ব্যাংকগুলো কিন্তু এসএলআর সংরক্ষণ সবসময় বন্ড দিয়ে করে। এখন ইন্টারেস্ট রেট যদি গভর্নমেন্টের বড়ই কমে যায়, তাহলে যদি দেখা যাচ্ছে তার যে ম্যাচুরিটি, এই ম্যাচুরিটি যদি বেশি থাকে তার নেওয়ার চেয়ে, অথবা কম যদি থাকে, আমার প্রতি বছরে আমাদের যে সমস্ত ডিপোজিট বাড়ছে, ডিপোজিটের উপর একটা সার্টেন পার্সেন্টেজ আমরা এসএলআর সংরক্ষণ করি, আমাদের একটা বন্ড আমাদেরকে কিনতেই হবে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত বন্ড, লোয়ার ইল্ডের এই সমস্ত বন্ড, সেটা যেহেতু সেকেন্ডারি মার্কেট নাই, এই লোয়ার ইল্ডের বন্ডগুলো তারা তার এসএলআর সংরক্ষণ করছে। বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি যে সার্কুলার দিয়েছে 2024 সালের পরে, এই সমস্ত বুকেও কিন্তু আপনি মার্ক টু মার্কেট রিভ্যালুয়েশন করতে হবে। ইন্টারেস্ট রেট কোনো সময় যদি কোনোভাবে এই সমস্ত বন্ডের 4-5ও চলে যায়, আমি একটা হিসাবায়ন করে দেখেছি যে প্রত্যেকটা ব্যাংক এই যে এসএলআর দিয়ে এত কম ইন্টারেস্টের বন্ড দিয়ে তারা সংরক্ষণ করছে, এটার উপরে একটা বড় ইম্প্যাক্ট সৃষ্টি করবে। গভর্নমেন্ট, আমি সবসময় একটা কথা বলবো যে গভর্নমেন্টের বড়োইং হবে লোকাল সোর্সে, ডোমেস্টিক সোর্সে, সেটা বন্ড দিয়ে। সঞ্চয়পত্র আগে জানেন যে সঞ্চয়পত্র একসময় 60,000 কোটি টাকা সঞ্চয়পত্র, এবং বন্ড দেখা যাচ্ছে 50,000 কোটি টাকা সঞ্চয়পত্র, 60,000 কোটি, এত হাই ইল্ডের সঞ্চয়পত্র, এবং এই সমস্ত সঞ্চয়পত্রগুলো দিয়ে বন্ডের তখন বড়োইং একেবারেই ছিল না, যার জন্য, এবং খুব কম, এবং এই সমস্ত বন্ডের ইল্ড গুলো খুব হাই থাকার কারণে পরবর্তীতে যারা যে সমস্ত লোয়ার ইল্ডের বন্ড, তাদের মার্কেটে হিউজ একটা লস আসছে। যার জন্য আমাদের এই এইচটিএম ক্যাটাগরি, এইচএফটি ক্যাটাগরির পরে আমরা নতুন একটা ক্যাটাগরি সৃষ্টি করেছিলাম, রিমেজারমেন্ট ক্যাটাগরি, যাতে ব্যাংকগুলো এই লস থেকে তারা বের হয়ে আসতে পারে, এবং তারা 2 বছরের যে সমস্ত হোল্ডিং গুলো আছে সেগুলো তারা সেখানে, যেগুলোর মার্কেট করতে হবে না। এই যে জিনিসগুলো, ইন্টারেস্ট রেট, গভর্নমেন্টের সবসময় এই বন্ডের সেকেন্ডারি মার্কেটটা খুবই গুরুত্ব সহকারে নিতে হবে, যার জন্য এখানে পর্যাপ্ত বন্ড সবসময় সরবরাহ থাকতে হবে। সেকেন্ডারি মার্কেট করার কিন্তু একটা সুযোগ আমাদের এসেছিল, ইন্টারেস্ট রেট গুলো যখন কম ছিল, এই সমস্ত হায়ার ইল্ডের বন্ড গুলো কিন্তু সেকেন্ডারি মার্কেট হতো, কিন্তু এটাকে আবার এমন এক পর্যায়ে নিয়ে একেবারে নিচে চলে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নন পিডি ব্যাংক কেন পিডি ব্যাংকের সাথে অপশনে যাবে? নন পিডি ব্যাংক গুলো তো তাদের এসএলআর রিকোয়ারমেন্টের জন্য তারা যাচ্ছে, আর আমরা এটা সেকেন্ডারি মার্কেট ট্রেড এস্টাবলিশমেন্ট করতে, যে যাতে সেকেন্ডারি মার্কেটে এই বন্ডটা বাজারে যাতে সবার কাছে লুক্রেটিভ হয়, এবং এই ইনস্ট্রুমেন্টটা 20 বছরের হলে এটা যাতে কিনে, একটা 20 বছর মেয়াদের একটা বন্ড, আমি কিভাবে ইন্টারেস্ট রেট আজকে কল মানি আমাদের 1%, 75% রেপো রেট, এটাকে বেস করে আমি 34 পয়সার বিল কিনি, 1% 1 বছরের বিল কিনি, আমার 4%, 5% আমি 5 বছরের বন্ড কিনি, এটা কিভাবে সম্ভব? এই জিনিসগুলো তো দেখতে হবে। বন্ড মার্কেটটার প্রপারলি ফাংশনিং করা, জি, প্রপার ফাংশনিং করার জন্য এটা কিন্তু খুবই যুক্তিযুক্ত। আপনার কিন্তু এই বড়োইং গভর্নমেন্টের বড়োইং কমানো বা বাড়ানো, এটার উপরে কখনো মানি মার্কেট প্রভাবিত হবে না যদি এটার সেকেন্ডারি মার্কেটটা থাকে, এবং এটাকে যদি মুদ্রা সরবরাহ একটা নির্দিষ্ট সার্টেন লেভেল পর্যন্ত রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমি যেটা বলি, এখন বাজারে বন্ড নাই, অনেকের বন্ড ম্যাচুর করছে, তাদের এসএলআর সংরক্ষণের জন্য পর্যাপ্ত বন্ড পাচ্ছে না, বন্ডের যে অপশন ক্যালেন্ডার দিচ্ছে সেই অপশন ক্যালেন্ডার থেকেও বন্ড নিচ্ছে না, অপশন ক্যালেন্ডার ক্যান্সেল করে দিচ্ছে, বলে তারা কোথায় যাচ্ছে, তারা কোথায় যাবে, কোথায়? এই সমস্ত বন্ডগুলো দেখা যাচ্ছে যে লোয়ার ইল্ডের বন্ডগুলো তারা অন্য ব্যাংক থেকে কিনছে, অথবা দেখা যাচ্ছে আরেকটা জিনিস, আপনি এটা খুবই একটা জিনিস, যে আমাদের অনেক সময় বাংলাদেশ ব্যাংক বিল দিয়েও আমরা অনেক সময় এটা করতে, শর্ট টার্ম যে সমস্ত বিল আছে এটা দিয়েও এসএলআর সংরক্ষণ করা যেত, আবার অনেক সময় কিন্তু রিভার্স রেপো করে বাইব্যাক করে কিন্তু এটা করা যেত। এই আরেকটা জিনিস, সেকেন্ডারি মার্কেট করার জন্য যতগুলো অন্তরায় আছে সেই জিনিসগুলো আমি দেখছি যে আপনাদের এই যে সমস্ত বন্ডগুলো যারা হোল্ড করবে, এবং তার এই হোল্ড করার যে সমস্ত বন্ড, এটার ইন্টারেস্টের উপর 5% ট্যাক্স করতাম, এটাও কিন্তু এই বাজেটে এটা রেখে কিন্তু এই সেকেন্ডারি মার্কেটটাকে আরো একটা বিপদের মধ্যে ফেলে দেয়, কারণ অনেকে এখন বন্ড কিনতে চায় না, আগে ট্যাক্স ছিল না, 5% ট্যাক্স এবার ইম্পোজ করে দিয়েছে, যে যারা বন্ড থেকে যে সমস্ত ক্লায়েন্ট বন্ড কিনে ইন্টারেস্টটা পাবে 5% ট্যাক্স কর্তন করে, এটা আগে ছিল না, এটা আবার সেকেন্ডারি মার্কেটের জন্য আরেকটা
অন্তরায়। একটা হচ্ছে পিডি এক্সক্লুসিভিটি, এটা দিতে হবে, পিডিরা নন পিডিরা যাতে না যায়। এবং আরেকটা জিনিস দিতে হবে যে এই 5% যে ট্যাক্স করতো এটাকে উইথড্র করতে হবে। তারপরে সেকেন্ডারি মার্কেট করার জন্য এবং সেকেন্ডারি মার্কেট যাতে ইস্টাবলিশ হয় এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সেন্ট্রাল ব্যাংক এবং বাজারে একটা ফোর্স থাকবে তাদের সাথে মিলেমিশে এটা করতে হবে। না হলে এই বাজারে কিন্তু ভালনারেবিলিটি সবসময় থাকবেই, এটা সবসময় থাকবে এবং চিলেও অতীতে ছিল। রাইট। আমি একটু সেলিম ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। সেলিম ভাই, একটা কথা হচ্ছে ইফতেখার ভাই বললেন যে কিভাবে ওনারা ব্যবসা করেছেন, তার মধ্যে একটা মেজর জিনিস হলো যে ওনারা কস্ট কাটিং করেছেন বিভিন্ন ভাবে এবং এসেনশিয়াল জায়গা ছাড়া খরচ করেননি। তো এই কোভিড আসলে ব্যাংকিং সিস্টেমে নতুনত্ব কি নিয়ে আসছে? এটা কি ব্যাংকিং সিস্টেমকে চেঞ্জ, ব্যাংকিং অপারেশনকে কিভাবে চেঞ্জ করে ফেলছে? এখানে টেকনোলজি কি একটা বড় রোল প্লে করছে কিনা, অর আপনারা কি ব্রাঞ্চ কমিয়ে ফেলবেন এরকম চিন্তা করছেন কিনা, অপারেশনকে টেকনোলজির মাধ্যমে সেন্ট্রালাইজড করে মোর এফিশিয়েন্ট করছেন কিনা, মানে হাউ ইউ ওয়ান্ট টু বি মোর প্রোডাক্টিভ, মোর এফিশিয়েন্ট? কোভিড এর ইম্প্যাক্টটা কি ছিল? Thank you. এটা is an extremely relevant question. তো শুরুতে দুইটা জিনিস বলে নি। আপনি একটু আগে বলেছিলেন গত বছরের রেজাল্ট দেখে ব্যাংকরা খুব ভালো করেছে। হ্যাঁ, আপনারা অনেকে ভাবছেন, এই ভাবাটা সম্পূর্ণ ভুল। আচ্ছা, জনসাধারণ মনে করে ব্যাংকের যে অ্যাকাউন্টিং প্রফিট গুলো দেখাচ্ছে বেশিরভাগ ব্যাংক, এইটা দেখে খুব লাফালাফি করছে, ব্যাংক 200, 300, 400 কোটি টাকা প্রফিট করছে। কিন্তু আমাদের চেয়ারম্যান ইফতেখার সাহেব কি বললেন, কোন ব্যাংক কতটুকু প্রভিশন, ডেট প্রভিশন নিয়েছে, স্পেসিফিক প্রভিশন নিয়েছে, বা ইন্টারন্যাশনালি ওনারা বলেন লোন ইম্পেয়ারমেন্ট কি নিয়েছে। হয়তো আমাদের কিছু লোন মোরাটোরিয়াম ছিল, হয়তো লোন ক্লাসিফিকেশন এবং লোন প্রভিশনিং রিকোয়ারমেন্টস 2020-এ আমাদের সেন্ট্রাল ব্যাংক এগুলো ফ্রিজ করে রেখেছিল। কিন্তু অ্যাজ এ গুড কর্পোরেট সিটিজেন অ্যান্ড অ্যাজ ইয়োর ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি, প্রত্যেক ব্যাংকের উচিত ছিল 2020-এর যে রেজাল্টের উপরে সিগনিফিকেন্ট স্পেসিফিক প্রভিশন বা এটাকে এক রকমের জেনারেল প্রভিশন আলাদা করে রেখে দেওয়া। যে সমস্ত ব্যাংক রেখেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা জানি যে কিছু কিছু ব্যাংক হয়তো এটা রাখেনি, এবং না রাখলে আগামীতে 2021-এ 2022-এ তাদের ব্যালেন্স শিটের যে কি চাপ পড়বে সেটা আপনারা ইফতেখার সাহেবের কথা থেকেই শুনতে পেরেছেন। তো এইটা ভাবা ঠিক না যে ব্যাংকিং সেক্টর খুব ভালো করেছে, এই কথাটা সম্পূর্ণ ভুল। এটা বের হবে 1 বছর পরে, 2 বছর পরে, যখন এই লোন পেমেন্ট গুলো ডিউ হবে, যখন প্রপারলি এই লোন মোরাটোরিয়াম তো চিরকাল রাখা যাবে না, লোন প্রভিশনিং বা ক্লাসিফিকেশনের নিয়ম কানুন গুলো যদিও 2019-এও এগুলো শিথিল করা হয়েছিল, এগুলো তো চিরকাল আন্তর্জাতিক মাপকাঠি থেকে ভিন্ন রাখা যাবে না। একদিন না একদিন আমাদের এই আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে আমাদের ব্যাংকিং সেক্টরকেও চলতে হবে। তো তখন কি হবে, কি তখন এই শত শত কোটি টাকার যে প্রফিট দেখাচ্ছে, এই প্রফিট গুলো আসল কিনা, এগুলো ফিকটিশিয়াস কতটুকু, আর তখন বোঝা যাবে ভালো মতো। এই কথা দিয়ে শুরু করি আর কি। তো আপনি যে কথাটা বললেন, সব ব্যাংক না, আমাদের একটা বড় ব্যাংকিং ইন্ডাস্ট্রি, 60-65টা ব্যাংক আছে। হ্যাঁ, এরা এই কঠিন সময়টাকে ওভারঅল ব্যাংকিং সেক্টর আমি মনে করি মোটামুটি বেশ ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে। আমরা যদি দেখি গত বছরে কিন্তু দুটো বড়, আমরা ইংরেজিতে তাকে বলি হেডউইন্ড এসেছিল। কি এক নম্বর কিন্তু প্যান্ডেমিক, অবশ্যই এই মহামারীটা, এবং মহামারী তো চলছে। আমরা অনেকে ভেবেছিলাম জানুয়ারি মাসে 21শে জানুয়ারিতে এটা চলে যাবে, এখন দেখছি সেকেন্ড ওয়েভ। কে জানে এরপরে কি থার্ড ওয়েভ আছে কিনা, এটা কি 1 বছরে সম্পূর্ণ আমরা সুস্থ হয়ে যাব, এই ভাইরাসটা চলে যাবে, সব ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে। এখন পাশের দেশের অবস্থা থেকে আমরা বুঝতে পারছি না, এখানে অনেক জটিলতা, অনেক রকম কমপ্লেক্সিটি, আগামীতে কতদিন এটা চলবে কেউ জানে না। এবং স্বাভাবিকভাবে আমাদের অর্থনীতির উপরে, আমাদের সর্বদা সমাজের উপরে যে এই চাপটা চলছে 1 বছর, এটা কিন্তু আরো চলতে থাকবে, হয়তো আরো 1 বছর, কে জানে আরো 2 বছর। এটা আমাদের বুঝে সামনে এগোনো দরকার। তারপরেও আমি বলবো
আমাদের ব্যাংকিং সেক্টর, আমরা যারা যারা আছি, উই আর প্রাউড অফ দ্য ওয়ে দ্য ব্যাংকিং সেক্টর হ্যাজ স্টুড আপ and supported the government and supported society, our economy in general. এই কঠিন সময়ের মধ্যে ইফতিকার একটু আগে বলেছিলেন যে ব্যাংক কিন্তু খোলা ছিল, বেশিরভাগ ব্যাংক 70-80% জুন মাস থেকে 100% ব্রাঞ্চেস সব খোলা। হ্যাঁ, অনেক ব্যাংক আমরা আমাদের অপারেটিং প্ল্যাটফর্ম আমরা অনেকটা চেঞ্জ করে ফেলেছি। উই হ্যাভ টেকেন অ্যাডভান্টেজ অফ নিউ টেকনোলজি, ভার্চুয়াল অপারেটিং ক্যাপাবিলিটিস, অনেক আমাদের যে ডিজিটাল সলিউশনস গুলো, ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপ বেসড ব্যাংকিং এটসেট্রা এগুলো কিন্তু অনেক বাড়ানো হয়েছে। কাজে ওভারঅল দেশের, এটা শুধু ব্যাংকিং সেক্টরে না, আমাদের দেশের যে ডিজিটালাইজেশন এজেন্ডা, সরকারের একটা বড় এজেন্ডা, 7-8 বছর আগে থেকেই সরকার, অনারি প্রাইম মিনিস্টার এটা চালিয়ে যাচ্ছেন। এটা কিন্তু এই 1 বছরে হয়তো 4-5 বছরের সমান একটা ট্র্যাকশন পেয়েছে, একটা লিপ ফ্রগ হয়েছে। রিটেল বলেন, হোলসেল বলেন, ফার্মাসিউটিক্যাল বলেন, এভরি সেক্টরে কিন্তু এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে। অনেক ব্যাংক এটার সুযোগ নিয়ে, এটা শিখে খুব তাড়াতাড়ি তাদের প্ল্যাটফর্ম, তাদের অপারেটিং মডেলটা অনেক বদলে ফেলেছে। ইফতেখার সাহেব যে বলছিলেন যে খরচ কমিয়েছে, খরচ কমাবেন কি করে আপনি ফুল সার্ভিস দিতে? এই you have to find ways to make your bank more efficient, more effective. ব্যাংকিং সেক্টর কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ স্টাফকে কিন্তু লে অফ করে নাই, এটা খেয়াল রাখবেন। হয়তো কয়েকটা ব্যাংক চাপে পড়ে কিছুটুক তাদের কয়েকজনের বেতন কমিয়েছে, কিন্তু বেশিরভাগ ব্যাংক এরকম কিছু করেনি। বেশিরভাগ ব্যাংক সব বোনাস সবকিছু দিয়েছে, কি বলে আপনার যে ফেস্টিভ্যাল বোনাস, হ্যাঁ, তারপরে করোনায় যে প্রচুর অ্যালাউন্স দিতে হয়েছে, ব্যাংকিং সেক্টর সম্পূর্ণ এগুলো দিয়ে গেছে। তারপরেও তারা শিখেছে যে কিভাবে খরচ কমিয়ে আরো এফিশিয়েন্ট হওয়া যায়, কিভাবে প্রেমিসেস রিলেটেড রেন্টাল গুলো কমানো যায়, কিভাবে প্রেমিসেস কনসলিডেট করা যায়, রেশনালাইজ করা যায়, কিভাবে প্রযুক্তি ব্যবহার করে খরচ কমানো যায়, ট্রাভেলিং কস্ট কমানো যায়, আমাদের কিভাবে শুধু তাই না কাজকর্ম আরো ত্বরান্বিত করা যায়। যে কাজটা কাগজের বেসিসে মিটিং এ বসে হয়তো 4 দিন 5 দিন লাগতো, এখন ইমেলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে 5 মিনিটে কাজ হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করবেন সমস্ত ব্যাংকের বোর্ড কিন্তু, বোর্ড মিটিং গুলো এখন ভার্চুয়াল বা ডিজিটাল হয়ে গেছে। এই যে দিস শিফট অ্যাওয়ে ফ্রম প্রাগৈতিহাসিক operating model, moving away from paper, from bricks and mortar towards digital, virtual, এইটা কিন্তু ব্যাংকের সব দিকে হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্য আমার কাছে লেগেছে, আমাদের সর্বদা সমাজে, সরকারেও এটা হয়েছে। আপনি জানবেন কোর্ট কাচারি এখন কিন্তু ভার্চুয়াল চলছে। হ্যাঁ, সরকারের আমাদের রেগুলেটর, যার সাথে আমরা সবচেয়ে বেশি কাজ করি, যে নিয়ন্ত্রক সেন্ট্রাল ব্যাংক, তাদের সাথে এখন আমরা সমানে টেলিফোনে, জুমের মাধ্যমে ভার্চুয়াল কনফারেন্সেস করছি। 1 বছর আগে কিন্তু ইনাম সাহেব এগুলো কল্পনাও করতে পারতাম না। এইগুলো সবকিছুর মাধ্যমে কিন্তু ওভারঅল সেক্টরের ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস অনেক বেড়ে গেছে, ওভারঅল কস্ট কমে গেছে। এই ধারাবাহিকতা আমরা মনে করি আগামীতে চলতে থাকবে 21-22-এ, এবং যারা এটায় চড়বেন না, এই গাড়িতে উঠবেন না, যে সমস্ত প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, তারা কিন্তু আগামীতে চাপ বাড়তে থাকবে এবং তাদের টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। এই প্রযুক্তির যুগে আমরা যদি প্রযুক্তি ব্যবহার করে পুরো সেক্টরকে সম্পূর্ণ না বদলে ফেলতে পারি, আমরা কিন্তু অনেক পিছিয়ে থাকবো। আমি আবার ইফতেখার ভাইয়ের কাছে একটু আসছি। ইফতেখার ভাই, আমরা এখন লাস্ট রাউন্ডে চলে আসি। যে আগামী বছরটা, জানি যে কোভিড খুবই একটা আনসার্টেন ইস্যু, আমরা কেউ জানি না আসলে কি হতে যাচ্ছে, বাট আশার বাণী যে অনেকগুলো ভ্যাকসিন আসছে, এবং mRNA ভ্যাকসিন গুলো অন্যান্য ভ্যারিয়েন্টকে ট্যাকেল করার জন্য ইজিলি অল্টারনেট ইয়েতে চলে যেতে পারবে। কিছুটা হলো হয়তো, কিছু হয়তো, তারপরেও ভবিষ্যৎ আমরা জানি না। কিন্তু তারপরেও দুটো করে প্রশ্ন আপনাদের কাছে। প্রথম প্রশ্ন হলো যে সামনের বছরটা আপনি কি দেখছেন ব্যাংকিং এর জন্য, চ্যালেঞ্জ কি থাকছে, আশা কি থাকছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হলো
যে বাজেটে আপনারা কি ধরনের পদক্ষেপ দেখছেন যেটা আগামী বছর একটা সুস্থ ব্যাংকিং ব্যবস্থাকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে? আসলে চ্যালেঞ্জ নিয়ে আমরা আসলে অনেক কথা বললাম, আমার মনে হয় না কোনো কিছু বাকি আছে। জি আমি শুধু সেলিমের একটা কথা অ্যাড করে দিই, খুব ইন্টারেস্টিং কথা বলেছে। এই করোনা আমাদেরকে অ্যাকচুয়ালি শিখিয়েছে দুটা জিনিস, আমি যদি ব্রড লিস্ট বলি। জি আমরা অনেক বেশি আগে থেকে এফিশিয়েন্ট হয়েছি। জি আজকে যদি করোনা না থাকতো এই মিটিংটা আমরা একটা গোল টেবিল মিটিং করতাম, এক্স্যাক্টলি। আমরা সেখানে যেতাম, একটা জায়গা ভাড়া করতাম, সেখানে কিছু আপনার খাওয়া দাওয়া হতো, যাতায়াতে 2 ঘন্টা সময় নষ্ট হতো। 4-5 ঘন্টা হতো। কিন্তু দেখেন আজকে কিন্তু আমরা এখানে কোনো খরচ ছাড়া হুম, আমরা একটা কমিউনিকেট করতে পারছি। আমাদের কমিউনিকেশন কি কমে গেছে? কমেনি। right. আমাদের কি রিচ কমে যাচ্ছে? কমেনি। সো আমাদেরকে অল্টারনেট থিঙ্ক আউটসাইড দি বক্স, এটা আমাদেরকে করোনা শিখিয়েছে। আরেকটা শিখিয়েছে কিভাবে কস্ট কন্টেন করতে হয়, কোন কোন জায়গাগুলি আমি হয়তোবা 5 বছর আগে ওইভাবে সুচারুরূপে আমি হয়তো বিশ্লেষণ করিনি। 2020 সালে আমি বাধ্য হয়েছি, আমি মিন করছি আমার ব্যাংক সবাই, মেইনলি সিনিয়র পার্সন, বাধ্য হয়েছি যে আমাদেরকে আরো বেশি কস্ট কনসিয়াস হতে হবে, কস্ট অ্যাওয়ারনেস হতে হবে। সো বড় দাগে যদি বলি, আমাদের কি ডিজিটাল ব্যাংকিং, আমাদের ব্যাংকে ডিজিটাল ব্যাংকিং ট্রানজাকশন বেড়েছে 238%। আমি শিওর অন্যান্য ব্যাংকে হয়তো বেশি হতে পারে, কম হতে পারে। সো এই যে ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে কাস্টমারকে সেবা দেওয়া, কাস্টমারকে রিচ করা, এই জিনিসটা আমাদেরকে এই করোনার সময় আমাদেরকে শিখিয়েছে, এবং যেটা কষ্টের ব্যাপার। এখন 2021-22 সালের আমাদের বাজেট থেকে আমরা কি চাই? আমরা সব সময় বলি যে কর্পোরেট ট্যাক্স ব্যাংকের জন্য অনেক বেশি। নন ব্যাংক যারা নাকি লিস্টেড কোম্পানি তারা 25% ট্যাক্স দেয়, কিন্তু ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং আপনার মোবাইল অপারেটর, এরা মোবাইল অপারেটর 40%, আমরা যে 37.5। যদিও এটা স্বীকার করতেই হবে, আমাদের ট্যাক্সটা অনেক হাই ছিল, এটা ধাপে ধাপে আস্তে আস্তে করে 2%, 1.5%, 2.5% করে কমানো আছে। তারপর আমি মনে করি যে কর্পোরেট ট্যাক্স ইজ 37.5 ইজ টু হাই। আমি ব্যক্তিগতভাবে এবং প্রফেশনাল ফিল্ড থেকে মনে করি যে একজনের উপরে বা একটা ইনস্টিটিউশনের উপরে বা একটা সেক্টরের উপরে করের বোঝা না চাপিয়ে আপনি এটাকে স্প্রেড আউট করে দেন, আপনি বেসটাকে বড় করেন। এখানে আমরা এখন 5 জন লোক কাজ করছি, এখানে 30% ট্যাক্স না দিয়ে আপনি ট্যাক্সটাকে 20% এনে আপনি 5 জনটাকে 10 জন করেন। এটা অনেকগুলি ইস্যু আছে। এই যে অ্যাডিশনাল 5টা লোক আপনার সরকারি ডাটাবেজে আসলো, এটা তো একটা গভর্নমেন্টের একটা বিরাট অ্যাচিভমেন্ট। আপনি চিন্তা করেন, এখন যদি আমরা কথা আমি আলাপের জন্য বলছি, এক্সাক্ট ফিগার আমার কাছে নাই, মনে করেন 20 লাখ লোক আপনাকে আপনার ট্যাক্স দেয়, মনে করেন 30 লাখের লোকের। আপনি যদি এটাকে ডাবল করেন, তাহলে গভর্নমেন্টের নেটে 20 লাখের জায়গায় 40 লক্ষ টাকা ট্যাক্স দিচ্ছে, আর ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আপনার ট্যাক্সটা কমাতে পারছেন, এবং আপনার বেড়ে যাচ্ছে 30 লাখ থেকে 60 লাখ। এতে করে হয় কি, গভর্নমেন্ট যে নেটটা, এই নেটটা আরো সম্প্রসারিত হয়, যার ফলে ভবিষ্যতে গভর্নমেন্ট যদি কখনো, আমরা যেটা চিন্তা করি, আমরা সবসময় চিন্তা করি যে বাংলাদেশ একটা সময় শুধুমাত্র একটা আইডি কার্ড নিয়ে বা একটা এনআইডি নিয়ে আমি সমস্ত ডাটা আমি রাখতে পারবো, আমার ট্যাক্স রাখতে পারবো, ড্রাইভিং লাইসেন্স রাখতে পারবো, ক্রেডিট কার্ড রাখতে পারবো, আমি আমার এই যে কোভিডের যে পাসপোর্ট চিন্তা করছি, কোভিডের সার্টিফিকেট রাখতে পারবো। সেটা যদি আমরা সেই রোড ম্যাপে যদি যাই, যে রোড ম্যাপে আমরা অলরেডি কিন্তু আমরা উঠেছি, এতে করে ট্যাক্স নেটটা যদি বড় থাকে, বেসটা বড় থাকে, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের প্রণোদনা, বিভিন্ন ধরনের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে অনেক সুবিধা হবে। সো আমার ব্যাংকিং থেকে এটা হচ্ছে যে ট্যাক্স একটা কমানো উচিত, অ্যাটলিস্ট এটা 25%-এ চলে আসা উচিত, কিন্তু ট্যাক্সের আওতায় আরো অনেক কোম্পানি অ্যাড করা উচিত। ইলিয়াস ভাই, আপনি বাজেট থেকে কি চান? একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে যে আমাদের করোনা অনেক কিছু শিখিয়ে গেছে, যেটা হোম ব্যাংকিং, যেটা আমি বলি এই পার্টে আসলে কিন্তু এখন করোনা আমাদের যেটা হোম ব্যাংকিং এর একটা কিন্তু ডিমান্ড, আমাদের গ্রাহকদের ডিমান্ড এবং সমস্ত কাস্টমারের ডিমান্ড, সবারই ডিমান্ড যে আমরা হোম ব্যাংকিং এ আমাদের যাইতেই হবে। এবং সেলিম ভাই খুব সুন্দর কথা বলেছে যে সমস্ত ব্যাংকগুলো এগুলোতে যাইতে পারবে না, তাদের ফিউচারে তাদের টিকে থাকা দেয় কিন্তু সমস্যা হবে। আমি একটা ছোট্ট একটা স্ট্যাটিস্টিক দিই, যে আমাদের
এখন যে সমস্ত এটিএম এবং পদ আছে এগুলোকে যদি আমরা দেখি যে এইগুলোকে ইউজ করা কিন্তু আমাদের বাড়াইতে হবে, একটা ভার্চুয়াল মিটিং বা ভার্চুয়াল অফিস এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। আমি তারপরে ওখানে আসছি, আমি মূল জায়গায় আগে আসি যে এটা আমাদের কিন্তু এখন ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় ধরেন 10 কোটি, এর মধ্যে মাত্র আমরা কিন্তু 20 লাখ লোকের কিন্তু ইন্টারনেট সার্ভিসটা দিতে পারছি। এটাকে আবার উত্তীর্ণ করতে হবে, যতই হোক এটা 2 কোটি বা 3 কোটিতে করতে হবে। আর একটা জিনিস খেয়াল করেছে কিনা, আমাদের 8 কোটি গ্রাহক আছে, এই 8 কোটি গ্রাহকের মধ্যে আমাদের ডেবিট কার্ড মাত্র 90 লক্ষ। এই যে আপনি ভার্চুয়াল সবকিছু এবং আপনার এইগুলো যেগুলো ব্যাংকিং, এই যে ফর্মাল ব্যাংকিং থেকে ইনফর্মাল ব্যাংকিং সিস্টেমটা, এটাকে আপনি ডেভেলপ করতে গেলে এই সমস্ত জিনিসগুলো বাড়াইতে হবে। আর প্রত্যেকটা এমপ্লয়িকে আপনার যেটা হবে যে আমাদের এখন কিন্তু আমরা একটা বড় সুবিধা কিন্তু এখানে আমরা গ্রহণ করতে পারি, যেমন যেগুলো এমএফএস আছে, যেগুলো বিকাশ, এদের সার্ভিসটাকে কিন্তু আমরা ব্যাংকগুলো কাজে লাগাতে পারি, যেহেতু এর রুট লেভেলে এদের সব কানেকশন গুলো আছে এবং সেগুলোকে আমাদের এর সাথে লিঙ্ক আপ করে আমাদের এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু এই সার্ভিসগুলো বা সেবাগুলো ওদের সার্ভিসের সাথে অ্যাড করে এই সমস্ত জিনিসগুলো কিন্তু করা যায়, এগুলো ভাববার একটা ব্যাপার রয়েছে। আর যেটা বাজেটের কথা বললেন, আমরা চাই যে সবসময় জনগণের বাজেট মানে এটা ব্যাংকের বাজেট হবে এবং গ্রাহকের বাজেট এবং কাস্টমারের বাজেট সবগুলো এগুলো আমরা মনে করি যে এগুলোই আমাদের ব্যাংকের জন্য এটা সুখকর একটা বাজেট হবে। যেটা আমাদের খুব সুন্দর কথা বলেছেন আমাদের ইত্তেফার ভাই, যে আমাদের আসলে যেহেতু আমাদের 9/6 একটা ধাক্কা, এরপরে করোনা, ব্যাংকাররাই একমাত্র কিন্তু দেখেন গত বছর করোনা যখন শুরু হয়েছে তখন কিন্তু একদিকে শুরু হয়েছে আমাদের প্রণোদনা বাস্তবায়ন, অন্যদিকে করোনা, এই সেবা আর মৃত্যু, এর মাঝখানে থেকে কিন্তু ব্যাংকাররাই কিন্তু যুদ্ধে কিন্তু তারা থেকে কিন্তু এই সার্ভিসটা তারা দিয়েছে এবং এটা কিন্তু একটা অনন্য অবদান, যেটা আমি বলবো যে ব্যাংকাররা এটা করেছে। অনেক ব্যাংকার কিন্তু করোনা আক্রান্ত, আমাদেরই তো ব্যাংকে 30% লোক করোনা আক্রান্ত হয়েছে, 4-5 জন লোক মারা গেছে, সব ব্যাংকে এইরকম দেখবেন, এর মধ্যেও কিন্তু এই সার্ভিসগুলো দিয়ে গেছে। সেই জন্য সেই পার্টটা চিন্তা করে এবং ব্যাংকের ভবিষ্যতে এই চিন্তা করে, যেটা আমাদের ইত্তেখার ভাই বললেন যে এটা আপনারা এই ট্যাক্সের রেটটাকে একটু 25% এটা যদি গভর্নমেন্ট যদি এই চিন্তাটা করে, এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে যে আমাদের এই যে বন্ডের একটা বিশাল পার্ট, এটা সেকেন্ডারি মার্কেট করার জন্য সহায়ক আপনার ইনকামটা, এই যে ট্যাক্সটা, যে ইন্ডিভিজুয়াল লেভেল যে ট্যাক্সটা 5%, এটা উইথড্র করার জন্য আমরা বলি। এবং বাজারে ওপেন মার্কেট অপারেশন মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক যেন সবসময় মানি সার্কুলেশনটা একটা কন্ট্রোল একটা মেকানিজমের মধ্যে, ইন্টারেস্ট রেট এত উত্থাল বাতাল, এত ভোলাটিলিটি, এটা ইকোনমির জন্য আবার একটা খুব সুখকর না, সেটাকে একটা স্টেবল আপনি রাখতে হবে এবং অনেক ডেরিভেটিভ বাজারে আনতে হবে। এটা কিন্তু আমার সবসময় একটা কথা আমি বলি যে এই যে সমস্ত কাস্টমাররা আমাদের কাছ থেকে ডেফারেল সুবিধা বা ইন্টারেস্টের সুবিধা নিয়েছে, এদের ডেফারেলটা আসলে কতটুকু যুক্তিযুক্ত। আমরা শর্ট টার্মের জন্য একটা রেফারেল দিয়েছি, এই ডেফারেল গুলো আমরা যদি একটা বিকল্প বাজার, একটা ঋণ বাজার যদি একটা সৃষ্টি করি, যে একটা কাস্টমার যদি ডিফল্ট হয়ে যায়, সেই কাস্টমাররা এক্সিটের কোনো কিন্তু ওয়ে নাই। আমাদের দেশের সবচেয়ে বড় জিনিস যে একটা ভালো কাস্টমার, বহুদিন পরীক্ষিত একটা কাস্টমার, হঠাৎ লোনটা খারাপ হয়ে গেল এবং তার কিন্তু পুরাটাই দেখা গেল যে এই লোন খারাপের জন্য সেও খারাপ হয়ে গেল এবং একটা উদ্যোক্তা কিন্তু আমরা হারালাম। এই যে খারাপ লোনের থেকে কিভাবে এক্সিট করতে হয়, এর একটা ডেরিভেটিভ প্রোডাক্ট, এই যে ডেরিভেটিভ প্রোডাক্ট গুলো আপনার আনতে হবে বাজারে। আমাদের মানি মার্কেটে কিন্তু ডেপ নাই, আপনি দেখবেন যে প্রোডাক্ট নাই বাজারে। এ বাজারে প্রোডাক্ট না থাকার কারণে যে কোনো সময় যে কোনো একটা ইস্যু, এই পুরা আপনার একটা নদীতে যদি আপনার ডেপ না থাকে, যে কোনো একটা জিনিস কিন্তু পানি ঘোলা করে ফেলবে। এই বাজারে এই প্রোডাক্ট না থাকার কারণে, সেকেন্ডারি অল্টারনেটিভ কোনো ওয়ে না থাকার কারণে, একমাত্র ঋণ খারাপ হলে ঋণ দিয়ে এখান থেকে উদ্ধার। এই যে একটা বাজারের ডেপথ, এটাকে কিন্তু আনতে হবে এবং সেই ধরনের সহায়ক ভূমিকা সেন্ট্রাল ব্যাংক এবং সরকারের থেকে আমরা আশা করি এবং বাজেটে সেই ধরনের প্রণোদনা থাকতে হবে। এবং সেই জন্য যেটা হচ্ছে আমাদের এই যেটা বললেন যে আমরা ঋণ বাড়াতে পারছি না, এটা কিন্তু একটা জিনিস দেখেন, গত বছরে কিন্তু আমাদের কিন্তু ইম্পোর্ট কমেছে, মানে ক্যাপিটাল মেশিনারি, র ম্যাটেরিয়াল ইম্পোর্ট কিন্তু কমেছে ওভারঅল। প্লাস হচ্ছে যে নতুন কিন্তু আপনার ইন্ডাস্ট্রি কিন্তু আমরা ওই ধরনের এই করোনা পিরিয়ডে পাই নাই, যার জন্য কিন্তু সেই ধরনের এক্সপানশন গুলো হয় নাই। ঋণের যে একটা ডিমান্ড, সেই ডিমান্ডটা ক্রিয়েট হয় নাই। সাপ্লাই ছিল আমাদের ভালো, কিন্তু সেইভাবে আমরা ডিমান্ড, এবং সেন্ট্রাল ব্যাংক তো সবসময় সাপ্লাইটা বেড়েছে যে আমার হয়তো ডিমান্ড তৈরি হবে, কিন্তু আসলে তো আমাদের যে এক্সিস্টিং লোন এবং প্রবলেমেটিক লোন প্লাস হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওইভাবে হয় নাই, এবং যার জন্য ওভারঅল কিন্তু রিকোয়ারমেন্ট লোনের কিন্তু ওইরকম ছিল না। যেটা ইত্তেখার ভাই বলেছে খুব সুন্দর বলেছে, সেলিম ভাই বলেছে খুব সুন্দর বলেছে। আসলে কিন্তু আমাদের এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হোম ব্যাংকিং এর জিনিসটা আমাদেরকে বেশি বেশি মাথায় রাখতে হবে। এখন এই আইটিতে আমাদের বিনিয়োগটাকে বাড়াইতে হবে।
আর ইফতেখার যে ভাই যেটা বলেছিল যে আসলে বেসিক্যালি স্প্রেড কিন্তু মূল জিনিস। আপনি দেখেন 9-6 আমাদের কিন্তু 9 ইন্টারেস্ট রেট কিন্তু রয়ে গেছে গ্রাহকদের অনেক, কিন্তু ইন্টারেস্ট রেট ততদিনে কিন্তু ডিপোজিটের রেটটা কিন্তু আপনি দেখেন অনেক ব্যাংক এখন 3 মাসের ডিপোজিট 6 মাসের 2%, স্প্রেডটা কিন্তু বেড়ে গেছে। উনি সেই কস্টটার কথা বলছিলেন যে এই কস্টের মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো প্রফিট এখানে আমাদের এসছে, যারা ফান্ড ম্যানেজমেন্ট ভালো করে করতে পেরেছে এবং যাদের চিন্তা খুব সুদূর প্রসারী ছিল এবং ট্রেজারি ভালো, এবং তারা কিন্তু এই জিনিসগুলো ম্যানেজ করে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে এসছে। আমরা সবার সেলিম ভাই এবং আমাদের ইফতেখার ভাই খুব সুন্দর বলেছে, ওনাদের সাথে আজকে আমি কথা বলতে পেরে আমি খুবই নিজেকে ধন্য মনে করছি, এবং ওনারা অনেক আইডিয়া আমাদের দিয়েছে এবং আমাদের সবার জন্য এটা আমার মনে হয় মঙ্গল। সেলিম ভাই আপনি বলুন যে আপনি কিভাবে বাজেটে আপনারা ব্যাংকিং সেক্টরের ইস্যুগুলো দেখতে যাচ্ছেন। কয়েকটা জিনিস বলি। প্রথমত একটু বলিনি, আপনি সরাসরি আমাকে যদিও প্রশ্ন করেননি এ ব্যাপারে, এই যে লিকুইডিটি ইন্টারেস্ট রেটের ব্যাপার, হ্যাঁ, ইন্টারেস্ট রেটস শুড বি এ ফাংশন অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। এক্স্যাক্টলি। এখানে কৃত্রিম আর্টিফিশিয়াল যে কোনো ধরনের আপনি যদি নিয়ম কানুন করেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো আনেন, সেখানে ইনএফিশিয়েন্সি আসবে, আপনার ট্রান্সপারেন্সি চলে যাবে। এটা দুনিয়ায় 100 বছর ধরে প্রমাণ হয়েছে, শুধু বাংলাদেশ না, শত শত অর্থনীতিতে, যে ডিমান্ড এন্ড সাপ্লাই ড্রাইভ ইন্টারেস্ট রেটস। কাজে আজ ইন্টারেস্ট রেট বাড়বে, ইন্টারেস্ট রেট কমবে, এটা কোনো ক্ষতি নেই। বুঝতে পেরেছেন? দিস অল ডিপেন্ডস আপন আপনার দেশের ইনফ্লেশন রেট কি, দেশের ওভারঅল চাহিদা কতটুকু, সরবরাহ কতটুকু, তার উপরে। এই মুহূর্তে আমরা জানি গত প্রায় 2-3 বছর ধরে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট ইজ লো, ইট ইজ অ্যাবাউট 9% অর লেস। এখন তার চেয়েও একটু কমে গেছে, এটা স্বাভাবিক। এইটা ব্যাংক কিছু খুব একটা বেশি কিছু করতে পারে না। আমরা চেষ্টা করছি ব্যাংকিং সেক্টরে বিভিন্ন টাইপের লোন দেওয়া, এবং বিভিন্ন সেগমেন্টে, শুধু কর্পোরেট, কমার্শিয়াল, রিটেল, এসএমই সব সেক্টরকে লোন দিতে চেষ্টা করছি। কিন্তু আমাদেরও বুঝতে হবে যে সার্বিক অর্থনীতিতে কিন্তু ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু একটু হ্রাস পড়েছে, কমে গেছে। এটা তো আমরা সকলে বুঝতে পারি। গত বছরে আমাদের যেখানে 6%, 7% জিডিপি গ্রোথ রেট হতো, সেটা কমে অনেক ইন্টারন্যাশনাল এজেন্সি বলছে এখন 4-5% হয়েছে, তাই না? আবার এই বছর ঠিক হয়ে যাচ্ছিল, আবার একটা বড় ধাক্কা আসলো, এই যে আপনার সেকেন্ড ওয়েভ আর লকডাউন। তো এইগুলোতে তো একটা স্বাভাবিকভাবে একটা এর মাধ্যমে একটা উদ্বেগ হবে সারা, এবং একটা চাপ সৃষ্টি হবে। এখানে ব্যাংক নিজ থেকে কি করতে পারবে? গ্রাহক যদি ইনভেস্টমেন্ট না করে বড় বড় প্রজেক্টে, গ্রাহক যদি বেচা কেনা না করতে পারে দোকানে, রেস্টুরেন্টে মানুষের যদি না আসতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, হ্যাঁ, গাড়ি ঘোড়া যদি না চলতে পারে, এখানে ব্যাংক কি করবে? যারা ব্যবসা করছেন বিভিন্ন লেভেলে, তাদের তো অনেক কষ্ট হচ্ছে, সেটা আমরা বুঝি। কাজেই জোর জবরদস্তি করে যদি আমরা কেউ মনে করি যে না, লিকুইডিটি কমিয়ে দিতে হবে, ব্যাংকের প্রফিটেবিলিটি বাড়াতে হবে, দ্যাট ইজ নট কারেক্ট, দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু গো অ্যাবাউট ইট। বুঝতে পেরেছেন? উই মাস্ট ফাইন্ড ওয়েজ টু গ্রো দ্য রিয়েল ইকোনমি, and government is doing a lot. গত বছর যে প্রণোদনা প্যাকেজ গুলো দিয়েছে, 3-3.5%, ক্লোজ টু 4% অফ জিডিপি, আমাদের মতো একটা দেশের জন্য এটা একটা অসাধারণ একটা উদ্যোগ। এরপরেও যেটা ভালো, বাংলাদেশে আমাদের যদি টোটাল ক্রেডিট as a percentage of GDP দেখি, it is still less than 40%. So there is more space. There is fiscal and monetary space for us to be able to perhaps do more. হয়তো বা অনেকে বলছে, আপনি দেখবেন অনেক অর্থনীতিবিদ বলছেন যে শুধু লোন না, এখন কিন্তু আমাদের ক্যাশ হ্যান্ড আউট দেওয়া দরকার। এখন ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায় ওরা কিন্তু হাজার হাজার ডলার দিচ্ছে প্রতি মাসে। হয়তো আমরা $1000 দিতে পারবো না, কিন্তু 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা যেখানে দরকার, যেখানে গরিব মানুষকে, লোয়ার ইনকাম গ্রুপসকে, তাদেরকে দিতে হবে আমি মনে করি। এটা শুধু লোনের মাধ্যমে ব্যবসাকে সাহায্য করলে হবে না। তো এটা আমাদের একটা মত। আরেকটা ব্যাপার আমি একটু বলিনি, যে এই যে ইফতেখার সাহেব বললেন ট্যাক্সের ব্যাপার,
আমাদের কিন্তু না বলেই পারি না, আমাদের ট্যাক্স রেজিমটা, ট্যাক্স স্ট্রাকচারটা অত্যন্ত ইনএফিশিয়েন্ট এন্ড ইনইফেক্টিভ। আপনি দেখেন গত 20 বছরে বাংলাদেশ যেভাবে এগিয়ে গেছে, আমাদের দেশের জিডিপি গ্রোথ রেট যেভাবে বেড়েছে, বিজনেস, কমার্স, ইন্ডাস্ট্রি যেভাবে গ্রো করেছে, এই একটা এরিয়া কিন্তু এখনো কিন্তু অত্যন্ত আনসফিস্টিকেটেড এন্ড ইনএফিশিয়েন্ট। এইটাকে আমাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। ওই যে ইফতেখার সাহেব বললেন যে আপনি আচ্ছা দেখেন তো কয়টা দেশে দুনিয়ায় 32-35% আপনার ট্যাক্স রেট, হ্যাঁ? কেন ট্যাক্স রেটটা যদি আরো কমানো যায়, যদি আরো ট্রান্সপারেন্ট করা যায়, তাহলে কিন্তু ট্যাক্স ওভারঅল ট্যাক্স নেটটা বাড়বে, যেটার কথা উনি বলছিলেন। তাতে ব্যাংকিং সেক্টর কেন সব সেক্টর থেকে ওভারঅল রেভিনিউ কিন্তু বাড়বে। আপনি এইগুলো চিন্তা করতে হবে আমাদেরকে, হাউ টু মেক ইট মোর অ্যাকাউন্টেবল। আপনি দেখবেন ওই একই যে গোটা কয়েকটা প্রতিষ্ঠান আছে বা যারা ইন্ডিভিজুয়াল লেভেলে ট্যাক্স দেয়, তাদের উপরে কি করে আরো ট্যাক্সের দাওটা আরো বেশি মারা যায়। কেন? হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে যারা ট্যাক্স দিচ্ছে না, আমি আপনি সকলে জানি। কেন তাদেরকে ট্যাক্স নেটে আনার জন্য কি করা হচ্ছে? কত প্রতিষ্ঠান আছে যারা আমরা জানি, যারা ব্যাংকার, আমরা তো সবই বুঝি, তারা যথারীতি ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স ফাঁকি দিয়ে থাকতে পারছে। আবার অনেকে যারা ঠিক মতো ট্যাক্স দিচ্ছে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখেন অনেক প্রতিষ্ঠান আছে, আমি এই ফাইন্যান্সিয়াল সেক্টরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেয়, এআইটি ফর এক্সাম্পল ইন দ্য স্টক মার্কেট বিজনেস, হ্যাঁ, 0.05% on transactions. Effectively, ওদের net income tax is supposed to be about 30-32%, something like that. But if you pay AIT, a minimum AIT of 0.05% on transactions, effective tax rate becomes higher. So আমাদের ট্যাক্স সিস্টেমটা এটাকে আরো ট্রান্সপারেন্ট এবং ইফিশিয়েন্ট করতে হবে। এখানে ডেফিনেট অনেক কিছু কাজ করা। আরেকটা কথা বলে শেষ করি, আমাদের দেশকে, শুধু ব্যাংকিং সেক্টরকে না, আমরা যেটা আলাপ করলাম যে উই হ্যাভ টু বিকাম মোর এফিশিয়েন্ট, মোর ইফেক্টিভ গোয়িং ফরওয়ার্ড। খরচ কমাতে হবে, নতুন ডিজিটাল টেকনোলজি, বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করতে হবে। হ্যাঁ, অবশ্যই দ্যাট ইজ দ্য ওয়ে ফর এভরি সেক্টর ইন বাংলাদেশ টু স্টেপ আপ। আমরা যদি শুধু মনে করে থাকি যে চুপ করে বসে আগে যেভাবে কাজ করতাম ওইভাবে কাজ করব, তাহলে ভিয়েতনামের মতো দেশ আমাদের থেকে আরো অনেক ছাড়িয়ে চলে যাবে। এটা তো it cannot be allowed. Why am I saying this? আজকে দেখেন আমাদের ট্যাক্স ডিউটি স্ট্রাকচার, ইম্পোর্ট ট্যাক্সেস অন টেকনোলজি প্রোডাক্টস কি, অন কনসালটেন্সি সার্ভিসেস কি, অন সফটওয়্যার কি, দে আর এক্সট্রিমলি হাই, দে আর এক্সট্রিমলি আনফ্রেন্ডলি। আপনার এমন ট্যাক্স নেট, এমন ট্যাক্স স্ট্রাকচার থাকা উচিত যেখানে টেকনোলজি ইম্পোর্ট করা, ব্যবহার করা শুড বি অলমোস্ট ফ্রি অফ কস্ট ভার্চুয়ালি। প্রত্যেকটা ঘরে ঘরে কেন সকলের হাতে ভালো কোয়ালিটির মোবাইল থাকবে, তারা ল্যাপটপ থাকবে, তারা বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করবে, প্রত্যেকে ইন্টারনেটে, এখনো দেখেন আমাদের ইন্টারনেট কোয়ালিটি কি এবং কস্টটা কি। গ্রামে গঞ্জে আমরা চেষ্টা করছি ব্যাংকিং চালু করতে বিভিন্ন জায়গায়, কিন্তু গ্রামে গঞ্জে ব্যান্ডউইথের কস্ট বের করতে পারে না আমাদের যারা লোয়ার ইনকাম গ্রুপ কাস্টমাররা। কাজে আমি মনে করি যে আমরা যদি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি, আমাদের ট্যাক্স স্ট্রাকচার কেন ডিজিটাল বাংলাদেশকে রিফ্লেক্ট করে না? Why is not our tax structure on technology products, technology services, consultancy services brought down to a minimum? আজকে আপনি নেপাল, ইন্ডিয়া তো ছেড়েই দিলাম, নেপাল বা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, পাকিস্তানের সাথে তুলনা করেন, our tax structure, import duty structure is far higher than in those countries for technology. If we believe in digital Bangladesh, let us make sure that our duty tax, import duty structure is friendly, technology friendly. I think this is something that আমি রিকোয়েস্ট করব সরকারকে। এখানে এর আগেও আমরা বিভিন্ন মহলে এটা বলেছি। সবচেয়ে আশ্চর্য ইনাম ভাই, আমরা যখন এই সমস্ত কথা বলি, আমাদের যে প্রযুক্তি টেকনোলজি রিলেটেড যারা যারা আছেন, আমাদের
আমাদের মন্ত্রী মহোদয়রা, তারা সকলে আমাদের সাথে একমত। কিন্তু কেন জানি এই সমস্ত যখন আলাপ আলোচনা হয় তারপরে এইগুলো আর এনবিআর পর্যন্ত পৌঁছায়। এনবিআর এর তারা যেন মনে হয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের সাথে তারা অ্যালাইন না। আমি মনে করি এই এরিয়াটা চিন্তা ভাবনা করা দরকার ওনাদের। আর ব্যাংক এমনি জেনারেল যে ট্যাক্স রেট গুলো, উই আর ফার টু হাই। ইফতেখার কি বললেন আপনাকে, হ্যাঁ চিন্তা করেন 32% ট্যাক্স রেট আমরা দিই, 35% আছে, 37% আছে। এগুলো কারা দেয়? দুনিয়ায় কয়টা দেশে ডেভেলপিং কান্ট্রিতে ট্যাক্স রেট ইজ ক্লোজ টু 40%? বললেন না। থ্যাংক ইউ। আমরা আমাদের আজকের এই ওয়েবিনার এখন শেষ করতে যাচ্ছি। এখানে বেশ কয়েকটা ইস্যু চলে আসলো। একটা হলো যে আমরা এখন যে ব্যাংকের যে হেলথ দেখছি সামনের বছর আসলে কি হবে আমরা জানি না। প্রভিশনিং কতখানি করা হয়েছে এবং রিয়েল এনপিএল যখন দেখানো রিফ্লেক্টেড হবে তখন ব্যাংকের হেলথ কি অবস্থায় যাবে আমরা জানি না। খুব ক্রুশিয়াল একটা বছরে আমরা প্রবেশ করব যেখানে আমরা ব্যাংকের রিয়েল পিকচারটা আমরা পাবো। সেখানে আমাদের এফিসিয়েন্সির কথা উঠেছে যে আমাদের টেকনোলজিক্যালি অনেক এফিসিয়েন্ট হতে হবে, ব্যাংকের কস্ট কমিয়ে আনতে হবে। ট্যাক্স স্ট্রাকচার একটা বড় কথা এসছে যে ব্যাংকের ট্যাক্স অনেক হাই এবং আসলেই ব্যাংকের ট্যাক্স রেট অনেক হাই এবং তাদেরকে যদি টেকনোলজিক্যালি এফিসিয়েন্ট হতে হয় সেখানে টেকনোলজির উপরে ট্যাক্স ইনসিডেন্স কমিয়ে আনার কথা এসছে। এখানে বন্ড মার্কেটের কথা এসছে যে বন্ড মার্কেট সেকেন্ডারি মার্কেটকে ডেভেলপ করতে হবে এবং সেখানে বাংলাদেশ ব্যাংক এবং আদার রেগুলেটরস এর একটা বড় ধরনের ভূমিকা আছে। এখানে ট্যাক্সেরও একটা ব্যাপার রয়ে গেছে। সো এগুলো মিলেই আমাদের চিন্তা করতে হবে নেক্সট বাজেটে আমরা আমাদের ব্যাংকিং সেক্টরকে কিভাবে সহায়তা করব, যে কারণ আমরা জানি যে একটা সুস্থ ব্যাংকিং, সবল ব্যাংকিং ছাড়া দেশের ইকোনমি টিকবে না। তা বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা রইল।